ভাইয়া ট্রাই দিস পাসওয়ার্ড। আচ্ছা, ও আর কি পাসওয়ার্ড মনে নাই, ও এক এক সময় ও ইয়েতে ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া মনে কথা শোনা যায় আমার? আমি আমি তো সবারটা অন, আমি কেমন অন করব? আচ্ছা, নতুন করে লিঙ্ক দিই। হ্যাঁ রাকিব, জি ভাইয়া। এখন পারতেছি। কোনো কিছু করছিল নাকি? ভাই আমি তো কিছু করি নাই, কে আমি প্রিমিয়াম ভাইয়া ফিচার্স আমি নিছি। দেখতে আমি এটা প্রিমিয়াম ফিচার্স নিছি তো, আমি বুঝি নাই কিছু কি হয়েছে। আচ্ছা, তুমি প্রিমিয়াম ফিচার নিয়ে আমাদের ক্ষমতা দেখাইলা। সবাই ক্লাসে জয়েন করেন। এখন দেখবো যে কি মাঝে মাঝে সাউন্ড রেকর্ড হয় না কেমনে। লিংক ওইটাই, গ্রুপে যেটা দেওয়া আছে। আর 1 ঘন্টা পর পর কেমনে বাই করে দেয় মিট, তাই দেখবো এখন থেকে। হুম। আচ্ছা, তুই তোর বিকাশ থেকে নিছি। গুগল সুন্দর একটা অফার দিছিল।
রাকিব আর কেউ জয়েন করা বাকি আছে? রত্নাপু। সকাল দিকে দিয়ে রাখছি রত্না আছে হ্যাঁ আচ্ছা। ভাইয়া ক্লাস শুরু করা যায়? ওকে, আমার স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া। তারপর কি অবস্থা সবার একটু বলো তো। এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। সবুজ কি অবস্থা? এই সবুজ সবুজ ভাইয়া ভাই একটু ব্যস্ত, ওইদিকে আছে, আসতেছে। আচ্ছা দেখো, আজকে হচ্ছে আমরা একটা প্রজেক্ট করব, ঠিক আছে? জাভা স্ক্রিপ্ট দিয়ে হচ্ছে একটা প্রজেক্ট করব। আচ্ছা, তো ভাইয়া প্রজেক্টের যাবে। কোড হচ্ছে তোমার রিক্রুট অ্যাপ্লিকেশন একটা আছে, পেজ আছে, পেজের মধ্যে দেওয়া আছে। আমরা একটু দেখি এবং বোঝার চেষ্টা করব এখানে কিভাবে কি করা হয়েছে না হয়েছে। লাস্ট দিন আমরা যেরকম করছিলাম, কোনো একটা কিছুকে ক্রিয়েট করা করছিলাম মনে হয়, জি, শুধু ক্রিয়েট আর ডিলিট করছিলাম। হ্যাঁ, আজকে টু ডু। এডিট সহ করব, সমস্যা নাই। এডিট, আপডেট, আর হচ্ছে একটু ডিজাইনটা সুন্দর করার জন্য এখানে বুটস্ট্র্যাপ ইউজ করা হয়েছে, ঠিক আছে? জি, বুটস্ট্র্যাপের ডিফল্ট যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো দিয়ে একটা সুন্দর ডিজাইন দেওয়ার চেষ্টা করা হয়েছে, এই আর কি। সিম্পল একটা জিনিস, খুব বেশি কিছু নাই, শুধু একটা পেজ আছে, যে পেজের মধ্যে একটা ফর্ম তৈরি করা হয়েছে এবং ফর্মের ভিতরে ইনপুট ফিল্ড নেওয়া হয়েছে। আর সেকেন্ডলি হচ্ছে এটার কিভাবে ম্যানেজ করা হয়েছে ডাটাগুলো, সেটার জন্য জেএস কোড। সো প্রথমে আমরা একটু এইচটিএমএলটা যদি দেখি, ভাইয়া আমরা স্ক্রিন তো দেখা যায়। পিএসপি তে ই করা যাবে না এটা? হ্যাঁ, পিএইচপি দিয়েও করা যাবে, কেন পিএইচপি দিয়ে করা যাবে না? জাভাস্ক্রিপ্ট মানে তোমার ব্রাউজারের ডাটার উপরে বেস করে কাজ করবে। তুমি পিএইচপি দিয়ে এইচটিএমএল লেখো আর হচ্ছে স্ট্র এইচটিএমএল এর ভিতরে লেখো, এটা কোনো বিষয় না। জাভাস্ক্রিপ্ট কাজ করবে ব্রাউজারে। কিরকম? ধরো এইটা এইচটিএমএল আছে, ঠিক না? আমি যদি এটাকে ওপেন করি, এরকম একটা সুন্দর ডিজাইন পাইছি। এখন এখানে যদি আমি ইনস্পেক্ট করি, আমার এইখানে যে কোডগুলো আছে, এইখানে কি কোড আছে? এইচটিএমএল, ঠিক না? এইখানে যে কোডগুলা রেন্ডার হবে জাভাস্ক্রিপ্ট এই কোডগুলোর উপরেই শুধুমাত্র কাজ করতে পারবে, এর বাইরে অন্য কোনো কোডের অ্যাক্সেস জাভাস্ক্রিপ্ট নাই, ও, ঠিক আছে? জি ভাইয়া। এখন এইখানে যে কোডগুলা রেন্ডার হইছে, এটা তো আমরা কিসের মধ্যে পাই? ডকুমেন্ট অবজেক্ট মডেল বা ডমের ভিতরে পাই, ঠিক না? ডকুমেন্ট লিখলেই তো আমরা পেয়ে যাই এখানে কি কি আছে না আছে। আচ্ছা, তো জাভাস্ক্রিপ্টের ওভার দ্য কন্ট্রোল হচ্ছে এই ডকুমেন্টের উপরে, ডক এর টাইপের। বাইরে ওর অন্য কোথাও কোনো অ্যাক্সেস নাই। সো আমরা পিএইচপি দিয়ে ধরো কোনো লজিক লিখছি, ওই লজিকের উপরে জাভাস্ক্রিপ্ট কাজ করতে পারবে না।
ধরো তুমি পিএইচপি তে এরকম একটা কন্ডিশন দিছো যে একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে একটা একটা এইচটিএমএল ফাইল রেন্ডার করবে, ফলস হলে আরেকটা রেন্ডার করবে। এখন সামহাও এটা ফলস হয়েছে, ফলস হওয়ার পরের যে এইচটিএমএলটা রেন্ডার হয়েছে তুমি ওইটার জন্য কোনো জেএস লেখো নাই, হ্যাঁ, অথবা হচ্ছে ওই যে যে ফাইলটা রেন্ডার হইছে সেটার জন্য না লিখে অন্য যেটা কন্ডিশন ফলসে যেটা লেখা ছিল ওইটার জন্য লিখছো, তখন কিন্তু আর কাজ করবে না। কারণ ও কিন্তু পিএইচপি কোডের কম্পাইলেশনের মাধ্যমে কোনো কোড রেন্ডার হয়েছে কিনা এটা বুঝতে পারবে না, বা হয়েছে কি হয় না এটা বুঝতে পারবে না। ও বুঝবে আলটিমেটলি ব্রাউজারে কি আসছে সেটার উপরে। জি ভাই, এখন ভালোভাবে বুঝতে পারলাম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, জাস্ট সিম্পল। এখানে একটা লিংক আপ করানো হয়েছে বুটস্ট্র্যাপ সিডিএন থেকে, বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটাকে। তারপরে হচ্ছে বুটস্ট্র্যাপের যে কিছু ক্লাস ছিল এই ক্লাসগুলো ইউজ করা হয়েছে, বিজি লাইট, পিওয়াই, পিওয়াই দিয়ে যে প্যাডিং ওয়াই এক্সিস বরাবর 5 বোঝায়, কন্টেইনার নেওয়া হয়েছে এই আর কি। এখানে হচ্ছে একটা টাইটেল দেওয়া হয়েছে, হেডিং। মেইনলি হচ্ছে এখানে যেটা আছে সেটা হচ্ছে আমরা যদি একটু দেখতে চাই আমাদের কি কাজে লাগবে। এখানে একটা ইনপুট টাইপ নেওয়া হয়েছে হিডেন। যেটা হিডেন হচ্ছে ইনপুট টাইপের কাজ কি? এটা হাইড থাকবে, দেখতে পারবে না ইয়েস, ইয়ে না। এই ইনপুট ফিল্ডটা হাইড অবস্থায় থাকবে, এটা কেউ দেখতে পারবে না, কিন্তু এটা দিয়ে কাজ করা যাবে। ঠিক আছে, জি ভাই। এটার ভ্যালু অ্যাসাইন করা যাবে, চাইলে ভ্যালু দেওয়া যাবে, এবং ফর্ম সাবমিটের সময় ওই ভ্যালু আমরা গেট করতে পারবো, কিন্তু এটা পাবলিকলি ভিজিবল কোনো ফিল্ড না। ঠিক আছে, আমি জি যদি ভাই, এখানে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে আমি কিন্তু ইনপুট টাইপ হিডেন এর ফিল্ডটা দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু কোথাও শো করতেছে না। শো করতেছে না। এটা অনেক কাজে লাগে ইনপুট টাইপ হিডেনটা। আপাতত আমরা যেটা করছি এখানে প্রোডাক্ট আইডি নামে একটা আইডি রেখে দিয়েছি, আর কিছু না। এরপরে হচ্ছে তোমার প্রোডাক্ট নেমের জন্য প্রোডাক্ট নেমের একটা লেবেল নেওয়া হয়েছে, এবং একটা ইনপুট ফিল্ড নেওয়া হয়েছে। এটা হচ্ছে লেবেল, এটা হচ্ছে ইনপুট ফিল্ড। এইখানে ক্লিক করলেও কেউ ফোকাসিং এর মাধ্যমে হচ্ছে ওই যে ফর এবং আইডি এর ম্যাপিংটা করানো হয়েছে। ফর এবং আইডি এর যদি একটা ম্যাপিং থাকে তাহলে লেবেলের উপরে ক্লিক করলে ইনপুট ফিল্ডে লিখতে বলে, এটা তো জানো। জি ভাইয়া। ওকে, এটার একটা নেম আছে, নেম নাই, এটা আইডি দেওয়া হয়েছে। আইডি দিয়েই আমাদের কাজ হয়ে যাবে, নেমের দরকার হবে না। নেম আমাদের পিএইচপি তে লাগেই, কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যখন আমরা কোনো একটা জিনিস জাভাস্ক্রিপ্ট দিয়ে ম্যানেজ করব তখন নেম না হইলেও চলে। যদি আমরা সিলেক্টর হিসেবে নেম ইউজ করতে চাই করতে পারি, কিন্তু নেম না দিলেও কোনো প্রবলেম হয় না। ওকে, মেইনলি এখানে দুইটা জিনিস অ্যাড করা হয়েছে, একটা হচ্ছে প্রোডাক্ট নেম এবং আরেকটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস। প্রাইস। প্রোডাক্ট প্রাইসের ইনপুট টাইপটা হচ্ছে নাম্বার এবং প্রোডাক্ট নেমের ইনপুট টাইপটা হচ্ছে টেক্সট। আর ফাইনালি একটা বাটন নেওয়া হয়েছে সেভ প্রোডাক্ট, সেভ প্রোডাক্টের টাইপ হচ্ছে সাবমিট। এখানে ফর্ম যেহেতু নেওয়া হয়েছে, সো ফর্মের ভিতরে অবশ্যই একটা ইনপুট টাইপ সাবমিট থাকতে হবে, ঠিক না? এটা চাইলে আমরা বাটনের মধ্যেও দিতে পারি, অথবা ইনপুট টাইপ সাবমিট নিয়ে ওইটা হচ্ছে আমরা ভ্যালু দিতে পারি, একই কাজ। তারপরে যেটা করা হয়েছে এখানে টেবিল নেওয়া হয়েছে। টেবিল মিনস হচ্ছে আমরা এইখান থেকে যে ডাটাগুলো অ্যাড করব সেই ডাটাগুলো আমাদের এই টেবিলের মধ্যে শো করবে। টেবিলের মধ্যে কি কি কলাম আছে? প্রথমে একটা হ্যাশ দেওয়া আছে, হ্যাশ দেওয়া মানে আইডি, এখানে একটা সিরিয়াল নাম্বার আসবে, ঠিক না? আইডি নাম্বার চলে আসবে। হ্যাঁ, তারপরে হচ্ছে একটা নেম দেওয়া আছে, নেম মানে প্রোডাক্টের নামটা আসবে এখানে। প্রাইস দেওয়া আছে, প্রাইস মানে প্রাইস আসবে। প্রোডাক্টের প্রাইস। অ্যাকশনস এর মধ্যে কি আসবে? এডিট, ডিলিট মানে অ্যাকশন বাটন গুলো আসবে। ইয়েস, অ্যাকশনস এর মধ্যে প্রোডাক্টের এডিট এবং ডিলিট করার জন্য দুটো বাটন আসবে। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের ওভারঅল মার্কআপ, HTML মার্কআপ। এবং ফাইনালি এখানে script.js লোড করানো হয়েছে। এখানে script.js এখন এমটি আছে, আমরা স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো, সমস্যা নাই। এবং এইখানে হচ্ছে একটা
স্ক্রিপ্ট লোড করানো হয়েছে, যেটা হচ্ছে বুটস্ট্র্যাপের জেএস ফাইল, বুটস্ট্র্যাপ বান্ডেল। ঠিক আছে, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করছি, তো ওই জন্য বুটস্ট্র্যাপ বান্ডেলটা আমরা এখানে লোড করাইছি। এখন আমরা যদি জেএস এর মধ্যে যাই, জেএস এর একটু স্টেপ বাই স্টেপ বোঝার ট্রাই করি কি করা হয়েছে। প্রথমে যেটা করা হয়েছে সেটা হচ্ছে প্রোডাক্টস নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, লেট দিয়ে প্রোডাক্টস এর একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে এবং এটাকে জেসন পার্স করা হয়েছে। আমি হচ্ছে লাস্ট লেকচারে জেসন এবং লোকাল স্টোরেজ দেখার রিজনটাই এইটা, যে আমরা ক্রুড অ্যাপ্লিকেশন যেন ফুললি ফিচার্ড সহ করতে পারি, এই জন্যই, কারণ আমাদের নেক্সট লেকচারেই এটা দরকার ছিল। জেসনের কাজ কি আমাদের এখানে এবং লোকাল স্টোরেজের কি কাজ, কেউ একজন এক্সপ্লেইন করতে পারবে কেন আমরা এখানে লোকাল স্টোরেজ ইউজ করব? ভাইয়া লোকাল স্টোরেজ ইউজ করবো আমাদের হচ্ছে আমাদের ডাটাগুলো সাবমিট করবে, ডাটাগুলো স্টোর করার জন্য, যেহেতু আমরা এখানে হচ্ছে ডাটাবেজ ইউজ করতেছি না। স্টোর করে আমার লাভ সুবিধা কি হবে? এই যে মূলত হচ্ছে নিচে শো করানোর জন্য, এই যে ফিল্ড গুলাতে যে শো শো করাবো এটার জন্য। আমরা তো এখানে মূলত ইউজ করতেছি না পিএসপি মাই অ্যাডমিন, মানে ডাটাবেস ইউজ করতেছি না এই জায়গায়। ঠিক আছে, নিচে শো করাবো। লাস্ট দিনও তো আমরা নিচে শো করাইছিলাম, কিন্তু তখন তো আমরা লোকাল স্টোরেজ ইউজ করি নাই। আর আর কি কারণ হতে পারে? আর কি কি কারণে করা মনি, যায়? মনি কই? জি ভাইয়া, বলো এটা কি কারণ হইতে পারে, আমরা লোকাল স্টোরেজ কেন ইউজ করব? বলতে পারলাম না ভাইয়া। ওকে, আচ্ছা, লোকাল স্টোরেজ ইউজ করার রিজনটা সিম্পল, যেটা হচ্ছে যে আমরা লাস্ট দিন যে ডাটাটা শো করাইছিলাম সেটা আবার রিলোড দিলে চলে যাচ্ছিল। ঠিক আছে, আমরা যেহেতু ডিরেক্টলি এই ডিবের ভিতরে ডাটাটাকে ইনজেক্ট করছিলাম, এই জন্য রিলোড দিলে চলে যাচ্ছিল, কিন্তু লোকাল স্টোরেজ ইউজ করলে রিলোড দিলে আর ডাটা চলে যাবে না, কারণ আমরা জানি লোকাল স্টোরেজের ডাটা যতক্ষণ পর্যন্ত আমরা ব্রাউজার ক্লোজ না করব ততক্ষণ পর্যন্ত কি করবে, ধরে রাখবে। ধরে রাখবে। এটাই হচ্ছে রিজন, যে আমরা যে প্রোডাক্টটা অ্যাড করব সেই প্রোডাক্টটা যেন থেকে যায়। দেখো এখানে প্রোডাক্টস নামে হচ্ছে তোমার একটা লোকাল স্টোরেজ একটা কি আসছে, যেটার ভ্যালু হচ্ছে একটা অ্যারে অফ অবজেক্ট। ঠিক আছে, দেখা যায় কি? জি ভাইয়া, আইডি 1753350। আমরা যখন প্রোডাক্ট এখান থেকে অ্যাড করব, এই লোকাল স্টোরেজে প্রোডাক্টটা অ্যাড হবে। ঠিক আছে, জি ভাইয়া, আমাদের কাজ হবে এখান থেকে প্রোডাক্টে অ্যাড করলে লোকাল স্টোরেজে প্রোডাক্টটা অ্যাড করে দেওয়া, এবং তারপরে হচ্ছে আমরা ডাটাটা শো করাবো হচ্ছে লোকাল স্টোরেজে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো থেকে নিয়ে আমরা এখানে লুপ চালাই দিব। আগে যেরকম আমরা করতাম যে ডাটাবেজে পাঠাইতাম, এখন ডাটাবেজ হিসেবে আমরা লোকাল স্টোরেজটাকে ইউজ করবো জাভাস্ক্রিপ্টের জন্য। বুঝতে কিন্তু পারছি? এটা কি হলো, পরে তো ব্রাউজার ক্লোজ করে দিলে সব ডিটেলস তো চলেই যাবে। হ্যাঁ, এটা যেহেতু জাভাস্ক্রিপ্টের জন্য আমরা করতেছি, এই জন্য জাভাস্ক্রিপ্টের জন্য চলে গেলেও সমস্যা নেই, আমরা এখানে ডাটাবেস কানেক্ট করি নাই। ওইটার জন্য আমাদের সার্ভার ম্যানেজমেন্ট সিস্টেম লাগবে, তখন আর শুধু জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রজেক্ট করলে হবে না, তখন তোমার লাগবে হচ্ছে সার্ভার, কোনো একটা পিএইচপি বা হচ্ছে অন্য যে কোনো একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, পিএইচপি বা নোড.জেএস, এই টাইপের ল্যাঙ্গুয়েজ লাগবে। আমি তো পিস অফ করি নাই। ঠিক আছে, এইটা জাভাস্ক্রিপ্টে প্রজেক্ট করার জন্য ঠিক আছে, জেকুয়েরিতে প্রজেক্ট করার জন্য ঠিক আছে, তারপর তুমি রিঅ্যাক্ট জেএসে যদি কোনো প্রজেক্ট করতে চাও সেটার জন্য ঠিক আছে। আলটিমেটলি প্রজেক্টে এখন তুমি লোকাল স্টোরেজ নিয়ে কাজ করতেছো, যখন হচ্ছে তুমি এটা প্রোডাকশন গ্রেডে যাবে তখন হচ্ছে তুমি লোকাল স্টোরেজের জায়গাতে শুধু ডাটাবেজের ইউআরএলটা বা ডাটাবেজের কানেকশনটা ধরায় দিবে, তাহলেই কাজ হয়ে যাবে। ওকে, এখন তাহলে আমরা যদি স্ক্রিপ্টটা একটু আরেকবার একটু দেখি, এখানে স্ক্রিপ্টের মধ্যে কি আছে। প্রথমে প্রোডাক্টস গুলাকে নিয়ে নেওয়া হয়েছে জেসন ডট পার্স করে, আমরা লাস্ট দিন দেখছিলাম জেসন ডট পার্স এর কি কাজ, ঠিক না? জেসন ডট পার্স কি করে?
কেউ কি আছো? ভাই এরেতে কনভার্ট করে জেসন। জেসনের পার্টস হচ্ছে তোমার স্ট্রিং কে অবজেক্টে কনভার্ট করে দিবে, ঠিক আছে। তারপর হচ্ছে লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, এটা তো দেখছি লাস্ট দিন, ঠিক না? গেট আইটেমের ভিতরে আমরা যদি একটা নেম দিয়ে দেই, মানে কি দিয়ে দেই, এই কি এর ভিতরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে সে হচ্ছে ভ্যারিয়েবলের ভিতরে নিয়ে আসবে, ঠিক না? আমরা জি যদি ভাইয়া। এখন এই কোডটা যদি আমাদের স্ক্রিপ্টের মধ্যে লিখি, লেখার পরে যদি আমরা একটু কনসোল লগ করি, প্রোডাক্টস, দেখো এখানে আমার যে প্রোডাক্টসটা ছিল সেই প্রোডাক্টটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, ধরো আমি জেসন পার্স করলাম না, তাহলে কি আসবে? এটা একটা স্ট্রিং এর মতো করে আসছে, দেখছো? জি ভাইয়া। সো এইখানে হচ্ছে আমাদের জেসন পার্সের কাজ। এটা একটা অবজেক্টের মতো করে অ্যারে অফ অবজেক্ট দিয়ে দিচ্ছে, যাতে এটা নিয়ে আমরা লুপ করে কাজ করতে পারি। ওকে, এইটা বুঝলাম। এরপরে কি করা হয়েছে সেটা একটু দেখি। এরপরে যেটা করা হয়েছে, আমাদের যত সিলেক্টর গুলো আছে, যেমন ফর্মের একটা আইডি দেওয়া ছিল, তারপরে ইনপুট ফিল্ডের যে নেম, প্রোডাক্টের নাম অ্যাড করার জন্য সেটার একটা আইডি দেওয়া ছিল, প্রাইসের জন্য, তারপরে প্রোডাক্ট আইডির জন্য, তারপরে টেবিল বডি। টেবিল বডি কোনটা? আমরা যে টেবিলটা বানাইছি, এটা হচ্ছে টেবিল বডি। টেবিলের ভিতরে দুইটা পার্ট, টি হেড আর টি বডি। টেবিলের ভিতরে যে ডাটাগুলো থাকবে ওটা হচ্ছে টেবিল বডি। ইয়েস। সো এই টাইপের যতগুলো আমাদের সিলেক্টর ছিল সেই সিলেক্টর গুলাকে আমাদের নিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করো, সবগুলাই হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি, শুধুমাত্র একটা হচ্ছে কোয়েরি সিলেক্টর ইউজ করা। এটার কারণটা কি? এই সিলেক্টর দিয়ে হচ্ছে মূলত আমরা যে টেবিলে ডাটাগুলো যে শো করাবো এই যে ইয়ের অবজেক্ট থেকে। কোয়েরি সিলেক্টরের কাজ কি? ভাইয়া এটার কাজ হলো আপনার মানে যেই ডাটাটা আগে মানে করব ওইটা ভাবে মানে আমরা যে এরকম ওই যে পোস্ট কোয়েরি করি, যেটা মানে সবার প্রথম আমরা আপলোড করি ওইটা সবার প্রথমে দেখানোর জন্য এই কোয়েরি সিলেক্ট কাজ হলো ওইরকমই, মানে আমরা যেটা প্রথমে যে ডাটাটা অ্যাড করবো ওই ডাটাটা সবার প্রথমে দেখাবে। এই না, কোয়েরি সিলেক্টর দিয়ে তো ক্লাসটি ধরতে পারি, মেবি এই জন্য ইউজ করা হয়েছে। ইয়েস, সবুজ, এটা ঠিক আছে। এটা হচ্ছে কোয়েরি হ্যাঁ, সিলেক্টরটা হচ্ছে এটা, মানে আমাদের এটা একটা সিলেক্টর, যেমন এই যে গেট এলিমেন্ট বাই আইডি। গেট এলিমেন্ট বাই আইডির কাজ কি? কোন স্পেসিফিক একটা শুধু আইডি। এলিমেন্ট, কোন একটা এলিমেন্টকে সিলেক্ট করা হয়েছে, ঠিক না? কি ধরে? আইডি ধরে। এইটাই তো বলতেছে গেট এলিমেন্ট। একটা এলিমেন্টকে গেট করছি বাই আইডি, আইডি কে ধরে। এলিমেন্ট গুলা কি? এলিমেন্ট গুলা হইতে পারে যে কোনো একটা ভ্যালিড এইচটিএমএল ট্যাগ, ঠিক আছে। জি। কিন্তু যখন আমি একে বলে দিব যে বাই আইডি, তখন ওই এইচটিএমএল ট্যাগটার একটা আইডি থাকতে হবে এবং আইডির নামটাই এখানে আমি বলে দিতে হবে। শুনতেছি আমরা? জি। এটা হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডির কাজ। কুয়েরি সিলেক্টরের কাজটা হচ্ছে এলিমেন্টই সিলেক্ট করা, কিন্তু আইডি ধরে না। এখানে সিএসএস এ আমরা যেরকম সিলেক্টর ইউজ করি, যে ধরো একটা কোন একটা ক্লাসকে যেভাবে সিলেক্ট করি বা কোন একটা আইডি কে যেভাবে সিলেক্ট করি, সেম। যেমন ধরো এখানে একটা এক্সাম্পলই দেখায়, যেমন এই যে টি বডি, ঠিক না? আমি টি বডিতে যদি চাই, ধরো আমি এখানে টি বডিতে গেলাম, টি বডি এর ভিতরে কি থাকে? টিআর থাকে, TRTD। টিআর টিডি একটাই দিলাম আপাতত। ধরো এখানে একটা টিআর, একটা টেবিল রো চলে আসছে, ঠিক না? এবং জি। টেবিল রো এর ভিতরে প্রথম কলামে ডাটা আসছে। এখন ধরো আমি চাচ্ছি এই টি বডিতে ব্যাকগ্রাউন্ড কালার দিব রেড, ঠিক আছে। টি বডির কি দিব? ব্যাকগ্রাউন্ড কালার রেড। ব্যাকগ্রাউন্ড কালার এখানে পাচ্ছে না কেন?
কিছুটা কি মন মতো কিছু হইব যখন সবকিছু যেতেছে মানে এক ধরনের ঘর মিটিং এর কথা বলা অন্য কোনো একটা কিছু প্রপার্টি যদি দেই, ধরো কালার, তাও কাজ করতেছে। আসলে কাজ করতে ওইটা ধরা হচ্ছে না ভাইয়া। মাউস ইনলাইন ইনলাইন সিএসএস তো করা হচ্ছে। মাউস ইনলাইন সিএসএস করা হলে তাহলে ধরা হবে না কেন? এটাই। এটাতে দিলে হবে অবশ্য। আচ্ছা ধরো আমি টিডি কে ধরবো, ঠিক আছে, এগুলাতে ধরতেছি না, টিডি কে ধরবো। টিডির কোনো কি আইডি দেওয়া আছে? আইডি জি দেওয়া না। নাই। দেওয়া নাই। আচ্ছা টিডি কে ধরে আমি হচ্ছে ধরো কালার দিব, একটা কালার দিব হচ্ছে ধরো গ্রিন। আমি যাচ্ছি এটা গ্রিন কালারের হবে। এটা সিএসএস আমি কিভাবে সিলেক্ট করব বলো? ট্যাগ ট্যাগ ধরতে হবে। ট্যাগ ধরতে হবে, অথবা ট্যাগের আগে প্যারেন্থেসিস একটা ধরতে পারি, ধর টেবিল রেসপন্সিভ থেকে যদি আসে, প্রথমে টেবিল রেসপন্সিভ দিতে হবে। তারপরে হচ্ছে তোমার এরপরে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট টেবিল দেওয়া আছে একটা আইডি, এটা দিলাম। তারপরে হচ্ছে ধরো তোমার, তারপরে কি আছে, টি বডি, ঠিক না? বডি জি টি বডি। তো আমি এখানে টি বডি দিলাম। তারপরে তাহলে হচ্ছে টিআর, টিআর টিডি তারপর দিলাম টিআর, তারপর দিলাম টিডি, এবং এইটার হচ্ছে আমি কালার দিব হচ্ছে ধরো গ্রিন। তাহলে তো আমার এখান থেকে কালারটা গ্রিন হয়ে যাবে, ঠিক না? জি আমার স্টাইলটা মনে হয় লিঙ্ক আপ করানো নাই। স্টাইল ডটস। কাজ করে মিটিংটা দিয়ে ওপেন করে এই কনভারসেশনটা পুরো একটা বলছে ওকে, এই যে কালার গ্রিন পাইছে, ঠিক না? জি ভাইয়া সিলেক্ট করছি কোন ট্যাগটাকে? টিডি কে। ঠিক সেম। এই যে এইখানে স্টাইলে আমি যেভাবে সিলেক্ট করছি না, এই পুরা সিলেক্টরটাকে কপি কইরা তুমি কোয়েরি সিলেক্টরের ভিতরে বসায় দিতে পারবে। এই এই সিএসএস আমরা যেভাবে সিলেক্ট করছি, পুরো সিলেক্টরটাকে এখানে বসায় দাও, ঠিক আছে? জি জি ভাইয়া এইটাকে এখন লক করে দেখো কি পাও। টিডি কি পাইছো? হ্যালো চলে আইছে এটার সাথে কোয়েরি এর কোনো রিলেশন আছে? কয়টা ডাটা শো করাবো না করাবো? নাই। কোয়েরি সিলেক্টরে তাহলে মেইনলি কি কাজ? সিএসএস এর মতো করে সিলেক্টরের একটা ফিলিংস দিবে জাভাস্ক্রিপ্টের মধ্যে, ঠিক আছে? জি ভাইয়া এটাই। আর ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিলে কি হবে? শুধু আইডি কে ধরতে পারবো। শুধু আইডি দিয়ে সিলেক্ট করতে পারবো, এর বাইরে অন্য কোনো কিছু দিয়ে সিলেক্ট করতে পারবো না। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এইখানে ধরো মাল্টিপল টিডি আছে। মাল্টিপল টিডি থাকলে এ শুধুমাত্র একটা টিডি কেই রেফার করতে পারবে। এই যে একটা টিডি আছে না, এখানে কয়টা টিডি আসছে এখন? একটা একটা। এটার ভ্যালু যদি আমরা চেক করি, হেল্প ভ্যালু কি দেওয়া আছে? হ্যালো হ্যালো ওয়ার্ডটা কিন্তু আসে নাই। তার মানে যেটা বুঝতে পারলাম, কোয়েরি সিলেক্টর যেটা করবে যে প্রথম, শুধুমাত্র প্রথম যে সিলেক্টরটাকে সে খুঁজে পাবে সেটাকেই সে ধরবে, ধরবে আর বাকি যদি আর সেম বাকিগুলোতে কোনো যাবে এলিমেন্ট থাকে, সেম এলিমেন্ট, ঠিক না? দেখো জি ভাইয়া এই যে টিডি, কুড়ি সিলেক্টর অল দিলে তো হচ্ছে সবগুলা ইয়েস, যদি আমরা এখানে কোয়েরি সিলেক্টর অল all, দিয়ে দেই, হ্যাঁ। তখন সে আমাদেরকে একটা অ্যারে দিয়ে দিবে নোড লিস্টের, এবং এইটা হচ্ছে আমরা চাইলে দুইটাই এখন সিলেক্ট করতে পারবো। আর তাছাড়া হচ্ছিল ফার্স্ট চাইল্ডটাকে হচ্ছিল গেট করে ধরে। শুধু প্রথম এলিমেন্টটাকে হ্যাঁ যদি কোয়েরি সিলেক্টর অল দিয়ে দেই, তাহলে হচ্ছে যতগুলো এলিমেন্ট আছে, আমি যদি আরো কোনো টিডি নেই, সেটা এই নোড লিস্টের ভিতরে চলে আসবে। বুঝতে পারছি? জি ভাইয়া ঠিক আছে।
তবে দুইটার ইউজ কেসে কিন্তু একটু ডিফারেন্স আসবে। যেমন হচ্ছে যখন একটা সিলেক্টর নিছিলাম তখন কিন্তু এটা কোনো অ্যারে ছিল না, তখন এটা সিঙ্গেল একটা অবজেক্ট ছিল। অবজেক্ট ছিল, এখন হচ্ছে অবজেক্টকে ধরে কাজ করাটা ইজি ছিল, যে অবজেক্টকে ধরে ডিরেক্টলি হচ্ছে আমি কোনো প্রপার্টি বা কোনো কিছু লিখে ফেলতে পারতাম, হ্যাঁ, কোনো একটা স্টাইল দেওয়া হলে দিতে পারতাম। কিন্তু এখন যেহেতু এটা অ্যারে, সো অ্যারেতে কোনো কাজ করতে গেলে এটাকে আমাকে লুপ চালায় কাজ করতে হবে। জি ভাইয়া। বুঝতে পারছি। আমরা ধরো সিএসএস এর ভ্যালুটাকে ওভাররাইড করতে চাই, আপাতত কোয়েরি সিলেক্টর দিলাম। টিডি ডট কালার, কালার কি ডিরেক্টলি দেওয়া যায় নাকি স্টাইল ডট কালার দিতে হবে? স্টাইল ডট কালার দিলাম, ধরো ইয়েলো কালার পাই না। এটা লাস্ট দিন মেবি আমরা দেখছিলাম প্রথম লেকচারে। স্টাইল ডট কালারই ছিল। কি হলো, বানান ভুল করছে? দেখো প্রথম আইটেমটার কালার কি আসছে, ইয়েলো। ইয়েলো। সেকেন্ডটার জন্য কিন্তু আসে নাই। আমি যদি কোয়েরি সিলেক্টর অল দেই তাহলে কোনটা, দুইটাই আসার কথা? জি ভাইয়া। আসবে না, একটাও আসবে না। কেন? ও এখন হচ্ছে লুপ এতে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে লুপ দিতে হবে। এখন আমাকে তাহলে লুপ দিতে হবে। টিডি অ্যারে ডট ফরইচ, আমি ফরইচ দিতে পারি অথবা ম্যাপও দিতে পারি, কোনো প্রবলেম নাই। জাভাস্ক্রিপ্ট ম্যাপের সাথে বেশি কাজ করে। হ্যাঁ, ম্যাপের সাথে দিলে বেটার, ফরইচ দিলেও কোনো প্রবলেম নাই। এবং এর ভিতরে হচ্ছে টিডি দিলাম, টিডি দেওয়ার পরে স্টাইল দিয়ে কালার দিলাম। এই প্রত্যেকটা এলিমেন্টকে একটা করে টিডি ধরে নিলাম এখানে, এবং তারপরে স্টাইল কালার ইয়েলো দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখন যদি সবগুলা দেখি, এখন হয় একটা নাই। দেওয়া কালার আসা উচিত। আচ্ছা, কোনো এরর পাইছে তো ফেভিকনের জন্য কালার গ্রিন ফর ইচ স্টাইল ডট কালার। এখানে কি পাইছি, এখানে একটু দেখি আমরা টিডি তে কি পাইছি। টিডিতে কিছুই আসে নাই, নো ডাটা ফাউন্ড। নোড লিস্ট টিডি এর ভিতরে আসছে। আচ্ছা, এখানে সিনট্যাকটিক্যাল একটা ইস্যু আছে। এখন দেখো, এখন পাইছে। এখানে সিনট্যাকটিক্যাল একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে যে তোমার এখানে কলব্যাক ফাংশন নেওয়া হয়েছিল অ্যাগেইন, এটাকে আবার রিটার্ন করতে হইতো, রিটার্ন না করলে ভ্যালু পাবে না। ও তো এইটা হচ্ছে তোমার সিনট্যাক্স। তো এখানে কনসোল লক করা হয়েছে টিডি কে এবং কালার দেওয়া হয়েছে ইয়েলো। তো এখন তাহলে আমরা দেখতে পাইতেছি যে কিভাবে সিঙ্গেল একটা এলিমেন্টকে নিয়ে কাজ করা যায়, আবার মাল্টিপল এলিমেন্টকে নিয়েও কাজ করা যায়, ঠিক আছে। আচ্ছা, জি ভাইয়া। এটা বোঝা গেছে, বুঝতে পারছি। এখন আমরা যদি আবার যাই এখানে, আমাদের এখন এই সবগুলা সিলেক্টরকে তো আমরা কপি করে নিয়ে আসতে পারি, ঠিক না, যেহেতু আমরা জিনিসটা বুঝতে পারছি এখন কোনটা দিয়ে কি কাজ করতেছে। প্রথমে প্রোডাক্টস গুলাকে নিলাম লোকাল স্টোরেজ থেকে, তারপরে আমাদের এখানে যতগুলো সিলেক্টর ছিল সবগুলো সিলেক্টরকে ধরলাম আইডি ধরে, শুধুমাত্র টি বডির জন্যই হচ্ছে আমরা এখানে কোয়েরি সিলেক্টর ইউজ করছি, ঠিক না। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে
একটা ওই টেবিলটাকে রেন্ডার করাই দিব, যেহেতু আমাদের লোকাল স্টোরেজে ডাটা আছে, এখন একটা সিঙ্গেল ডাটা আছে, ঠিক না? একটা প্রোডাক্ট আছে অ্যাড করা, ঠিক না? তো রেন্ডার টেবিলের ফাংশনটা একটু নিয়ে আসি। রেন্ডার টেবিলের কাজ কি সেটা বলতেছি। কথা শোনা যাচ্ছে আমার? হ্যালো? হ্যাঁ ভাই শোনা জি যাচ্ছে। ভাই, আপনার কথা শোনা যাচ্ছে। ওকে, এখানে রেন্ডার টেবিল একটা ফাংশন বানানো হয়েছে, যে ফাংশনের কাজ হচ্ছে আমরা যে টি বডি যে সিলেক্টরটা ধরছিলাম একটু আগে, হ্যাঁ, কুয়েরি সিলেক্টর ইউজ করে এটার ইনার এইচটিএমএল এ আমরা হচ্ছে একটা এইচটিএমএল জিনিস ইনজেক্ট করব। ইনার এইচটিএমএল এর কাজ কি? ইমেল HTML কাজ হচ্ছে ওইটার ভিতরে HTML অ্যাড করা। ওই ওই ক্লাস ওই ক্লাস আইডিতে HTML গুলো অ্যাড করেন। হ্যাঁ, আমরা যদি কোনো এইচটিএমএল অ্যাড করতে চাই জাভাস্ক্রিপ্ট থেকে, এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট লিখতেছি আমরা, এটা কিন্তু ডিরেক্টলি এইচটিএমএল লেখার কোনো অ্যাক্সেস নাই আমাদের এই ফাইলের ভিতরে। সো যেহেতু আমরা ডিরেক্টলি এখানে এইচটিএমএল লিখতে পারবো না, কিন্তু তারপরে আমাদের এইচটিএমএল লেখার প্রয়োজন পড়ছে, এই জন্য আমরা যে সিলেক্টরের ভিতরে হচ্ছে তোমার এইচটিএমএল অ্যাড করতে চাই, সেই সিলেক্টরের ভিতরে ইনার এইচটিএমএল দিব। দেওয়ার পরে আমরা যেটা করছি এখানে যে প্রোডাক্টস, এই প্রোডাক্টসটা কই থেকে আসছে? ওই যে আমাদের লোকাল স্টোরেজের ভিতরে যে ইয়েটা আছে, অবজেক্টটা আছে, হ্যাঁ, যেটাকে আমরা জিসন পার্স করে নিছিলাম, সেটার একটা লুপ চালাইছে। লুপ চালানোর পরে একটু আগে তো দেখলাম লুপ কিভাবে কাজ করে। এখানে প্রথম প্যারামিটারে হচ্ছে তোমার লুপের ভিতরে দুইটা প্যারামিটার থাকে, এর আগের মতোই আমরা পিএইচপি তে যেরকম দেখছি যে প্রথমে একটা ভেরিয়েবল নিতাম, তারপরে অ্যাস দিয়ে ইন্ডেক্সটা নিতাম। এখানে প্যারামিটার আকারে প্রথম প্যারামিটারে ভ্যালুটা দিবে, আর হচ্ছে সেকেন্ড প্যারামিটারে ইন্ডেক্সটা দিবে। এখানে অ্যাজ ইন্ডেক্স ওই সিনট্যাক্সটা নাই, এখানে ডিরেক্টলি ইন্ডেক্স। ওকে, এরপরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে একটা ভ্যারিয়েবল বা একটা কনস্ট্যান্ট নেওয়া হয়েছে, কনস্ট্যান্ট দেওয়া হয়েছে ক্রিয়েট এলিমেন্ট। ক্রিয়েট এলিমেন্টের কাজ কি আমরা লাস্ট লেকচারে দেখছিলাম মনে হয়, তার আগের লেকচারে। ক্রিয়েট এলিমেন্ট, নতুন একটা এলিমেন্টস ক্রিয়েট করা। হ্যাঁ, কোন একটা এইচটিএমএল এলিমেন্ট ক্রিয়েট করা, যে এইচটিএমএল এলিমেন্টটা হচ্ছে কি টিআর, ঠিক আছে? তার মানে আমরা ওভারঅল যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা একটা এলিমেন্ট ক্রিয়েট করলাম, এলিমেন্টের নাম হচ্ছে টিআর, এবং টি বডি ইনার এইচটিএমএল একটা কনস্ট্যান্ট নিয়ে রাখছি আগে থেকে, মানে এটার ভিতরে কিছু একটা ইনজেক্ট করব, এই জন্য এটা নিয়ে রাখছি। এখন টিআরটা ক্রিয়েট করতেছি। টিআর কেন ক্রিয়েট করতেছি? কারণ আমাদের ভিতরে কিন্তু টিআর আকারেই ডাটাগুলোকে ঢুকাইতে হবে, ঠিক না? জি, এই স্ট্রাকচারে ডাটাটা রাখতে হবে। টিআর স্টার্ট এবং টিআর এন্ড এই স্ট্রাকচারে ডাটাটা রাখতে হবে। ক্রিয়েট এলিমেন্ট করলে অটোমেটিক্যালি ইন্ডো সে করে দিবে, আমাদের আর রিন্ট করার দরকার হবে না। সো ক্রিয়েট এলিমেন্ট করলাম টিআর, এবং এই টিআর এর ভিতরে আমরা ইনার এইচটিএমএল করে একটা স্ট্রাকচার দিয়ে দিচ্ছি, যে স্ট্রাকচারটা আমাদের এই টেবিলের ভিতরে অ্যাড হবে। কি কি হবে? টিডি যাবে, টিডি এর ভিতরে ইন্ডেক্স নাম্বারটা যাবে। এই ইন্ডেক্সটা কই থেকে পাবো? এই যে প্রোডাক্টের যে ইন্ডেক্সটা আছে এটা। প্রোডাক্টস। তারপরে প্রোডাক্টের নাম, এই প্রোডাক্টের নামটা কই থেকে আসবে? আমাদের এই যে লোকাল স্টোরেজে যে ডাটাটা আছে এইটার যে নেমটা দেওয়া আছে সেই নেমটা। তারপরে হচ্ছে প্রাইস, প্রাইসটা কোনটা? এই লোকাল স্টোরেজে আমাদের এখানে যে অবজেক্টের ভিতরে প্রাইসটা দেওয়া আছে সেই প্রাইসটা, ঠিক আছে? প্রাইসের আগে একটা ডলার সিম্বল দেওয়া আছে, তার মানে এটা ডলারে আসবে। তারপরে আরেকটা টিডি, এর ভিতরে হচ্ছে তোমার এই যে বাটন দুইটা, আপাতত অন ক্লিকের কি কাজ এটা পরে দেখতেছি। দুইটা বাটন, একটা এডিট একটা ডিলিট, এইটুকু বুঝতে পারছি? জি ভাইয়া। আলী ভাইয়া হোসেন? ওখানে $, প্রোডাক্টের। আচ্ছা, ডবল ডলার, এই ডলারটা হচ্ছে প্রাইসের ডলার, মানে একটা প্রাইস দেওয়া হয় না টাকার আগে, যে ধরো টাকা একটা সিম্বল দেয়, হ্যাঁ, এটা হচ্ছে এই ডলার। আর এইখানে হচ্ছে ব্যাকটিকের ভিতরে কিভাবে জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল নিতে হয় সেটা তো এর আগে দেখছি আমরা। হ্যাঁ সেটা দেখছি। এইটা হচ্ছে ব্যাকটিকের ভিতরে কোন একটা ভ্যারিয়েবল নেওয়ার সিনট্যাক্স, আর এই ডলারটা হচ্ছে ওই যে প্রাইসের আগে যে ডলার দেই আমরা ওই ডলার। হুম।
বুঝতে পারছি কি এইটুকু? জি ভাইয়া। ভাই ওইখানে $1 পড়ে গেছে, ওটার কথা বলছে লাস্টেরটা। এইটাই এটাই তো বললেন। এটাই বললো ভাইয়া। প্রোডাক্ট প্রাইস এটাই। হ্যাঁ, এখানে হ্যাঁ, এটাই বলছি। $2 তো হবে এখানে। হ্যাঁ, $2 হবে। একটা হচ্ছে যে প্রাইসের ডলার, মানে প্রাইসের ডলার ও বলতে প্রাইসের ধরো জন্য। একটা হচ্ছে কল করার জন্য price, ডলার, প্রোডাক্ট প্রাইস। আর ডলারটা হচ্ছে এটা ওই যে ব্যাকটিকের ভিতরে আমরা ভ্যারিয়েবল যেভাবে কল করি এটার জন্য ডলার দিতে হয়। এটাকে বলে ব্যাকটিক সিম্বল, ঠিক আছে? জি এটা অনেকে খুঁজে পায় না, এটা একটু ভালো মতো চশমা দিয়ে দেখো তাহলে খুঁজে পাবে কিবোর্ডের মধ্যে। নরমালি এটা এস্কেপের নিচে থাকে। হুম, জি ভাইয়া, বরাবর স্কেল। ট্যাবের উপরে। ট্যাবের উপরে থাকে নরমালি। ওকে, ফাইনালি যেটা করা হয়েছে যে অ্যাপেন্ড চাইল্ড, এর আগেও তো আমরা করছি যে টি বডি এর যে HTML-টা আছে সেটা অ্যাপেন্ড চাইল্ড করে দিব এই যে রোটা আমরা একটু আগে বানাইলাম। রোটার কাজ কি হলো তাইলে টিআর স্টার্ট করবে, ইন্ট করে দিবে এবং এইটা হচ্ছে ওই টিআর স্টার্ট এবং ইন্টের ভিতরে ঢুকাই দিবে, ঠিক না? জি এখন আমরা এই রেন্ডার ফাংশন যেটা বানাইছি সেই ফাংশনটাকে কল করে দিব। কল করে দিলে কি হবে, আমাদের যে জেসনটা আছে সেই জেসন থেকে সে ডাটা নিয়ে আমাদের এই রেন্ডার টেবিলটাকে রেন্ডার করায় দিবে, ঠিক আছে? এখন তাহলে আমাদের যদি জেসনের ভিতরেই ডাটা থাকে তার মানে আমাদের ওই টেবিলে শো করবে। বুঝতে পারতেছি? জি দেখো আমাদের কিন্তু এখানে টেবিলে ডাটা চলে আসছে অলরেডি। আমি যদি রিলোড দেই এখনো কিন্তু ডাটা যাচ্ছে না। ক্লোজ না করা পর্যন্ত এটা থাকবে। ইয়েস, কারণ আমাদের লোকাল স্টোরেজে ডাটাটা কিন্তু থেকে গেছে। জি আমরা যদি লোকাল স্টোরেজ থেকে ডিলিট করে দেই তাহলে ডাটাটা চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, জি এইটা তো হইলো, কিন্তু আমরা যখন কোন একটা প্রোডাক্ট অ্যাড করব তখন তাহলে কি হবে? শো করবে। তখন প্রোডাক্ট অ্যাড আমাদের করার ডাটাটা পর তো মেইনলি অ্যাড করা লাগবে লোকাল স্টোরেজে। আমরা যদি লোকাল স্টোরেজে ডাটা অ্যাড করতে পারি তাহলেই তো আমাদের এই টেবিলে শো করবে, তাই না? জি জি ভাইয়া। জি সো আমরা তাহলে এই কাজটা করি। এটা হচ্ছে আমাদের এই যে ফর্ম সাবমিশনের যে বিষয়টা আসতেছে, তখন আমরা এর আগে হচ্ছে ফর্মের অন ক্লিক ইভেন্ট দেখছিলাম, ঠিক না? ফর্মের একটা বাটন ছিল, ওটাকে ক্লিক করছিলাম। এখন ফর্ম সাবমিটটা দেখবো। ফর্ম সাবমিট ইভেন্টটা ধরলে একটু সুবিধা আছে। সুবিধাটা কি, আমরা লাস্ট দিন যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা যখন ইন্টার প্রেস করি তখন কিন্তু আমাদের ফর্মটা সাবমিট হয়ে যায়, ঠিক না? ফর্মে জি যদি কোনো একটা ডাটা দেই, দিয়ে যদি ইন্টার প্রেস করি তখন কিন্তু সাবমিট হয়ে যায়, কিন্তু ক্লিকের বেলা কিন্তু সেটা ক্লিক না করা পর্যন্ত কাজ হয় করবে না। না। সো ফর্ম সাবমিট ইভেন্ট ধরলে এটা একটা সুবিধা আছে। আচ্ছা, আমরা এখানে একটু কোডটা রিড করা ট্রাই করি কি করা হয়েছে। ফর্ম ডট অ্যাড ইভেন্ট লিসেনার, ফর্মটা কোনটা? ফর্মটা হচ্ছে ওই যে আমরা যে প্রোডাক্ট ফর্ম যে আইডিটা দিছিলাম সেই আইডিটার কনস্ট্যান্ট নেওয়া হয়েছে ফর্ম। আমরা যদি এখানে ইনস্পেক্ট করে দেখি আমাদের এই যে ফর্মটা আছে এই ফর্মের একটা আইডি দেওয়া আছে, এই যে ফুল যে ফর্মটা এটা একটা আইডি দেওয়া আছে প্রোডাক্ট ফর্ম। এটাই হচ্ছে সেই প্রোডাক্ট ফর্মটা এবং এটার কনস্ট্যান্টের নাম হচ্ছে কি ফর্ম। ফর্ম ফর্ম ডট অ্যাড ইভেন্ট লিসেনার সাবমিট, অর্থাৎ ফর্মটা যখন সাবমিট করা হবে। ইভেন্ট লিসেনার গুলা তো তোমাদের কোনো কনফিউশন আছে কি ইভেন্ট লিসেনার কি? Okay, I will check it from my end again. But ভাই এটা একটু আবার বললেন তো। ইভেন্ট লিসেনারটা হচ্ছে যে আমরা ব্রাউজারে যদি কোনো একটা ইভেন্ট ঘটাই, ইভেন্ট ঘটানোর মিনিংসটা এরকম, এগুলো তো জাভাস্ক্রিপ্টের বলে দেওয়া কিছু কিওয়ার্ড। সো এটা যদি আমরা একটু সিম্পলিফাই করতে চাই, কোনো একটা জায়গাতে ক্লিক করা এটা একটা ইভেন্ট ঘটানো, কোনো একটা জায়গাতে হুভার করা এটাও একটা ইভেন্ট, ঠিক আছে? কোনো একটা ফর্মকে সাবমিট করা এটা একটা ইভেন্ট, মাউসটাকে মুভ করানো এটাও একটা ইভেন্ট, কোনো একটা জায়গাতে স্ক্রল করা এটাও একটা ইভেন্ট, ঠিক আছে? জি ভাইয়া, আগের ক্লাসে আমরা এটা দেখছিলাম। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে অনেক ধরনের ইভেন্ট আছে, সবগুলা ইভেন্ট তো আর আমরা শিখতে পারবো না, আমাদের যেগুলা প্রয়োজন হবে শুধু সেগুলাই শিখবো। এর মধ্যে সব থেকে বেশি হচ্ছে আমরা তিনটা জিনিস শিখতে পারি, ক্লিক, তারপরে হচ্ছে সাবমিট, আর একটা হচ্ছে চেঞ্জ। চেঞ্জটা হচ্ছে যে আমরা কোনো একটা অপশন আমরা ফিল্ড নেই না জাভাস্ক্রিপ্টে, না ইয়াতে এইচটিএমএল এর সিলেক্ট এবং অপশন, জি জি
ওই সিলেক্ট অপশনের ভিতরে কোনো একটা অপশনে যদি ক্লিক করি ওইটার জন্য আলাদা একটা ইভেন্ট ধরতে হয়, সেটা হচ্ছে চেঞ্জ ইভেন্ট। ইভেন্ট গুলা নিয়ে আমরা jQuery-তে আরো ইন ডিটেলসে দেখবো, কারণ jQuery-তে ইভেন্ট নিয়ে কাজ করা একটু সহজ। সো ওইখানে গিয়ে আমরা ইন ডেপথে আরো দুই একটা ইভেন্ট দেখবো, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, আপাতত যেটা করতেছি ফর্মের অ্যাড ইভেন্ট লিসেনার ধরতেছি সাবমিট, তার মানে যখন ফর্মটাকে সাবমিট করা হবে, ঠিক আছে? আচ্ছা, আপাতত এটাকে আমি যদি একটু কপি করে নিয়ে পুরো কোডটাকে ধরো রিমুভ করে দিব, আপাতত শুধু অ্যালার্ট রাখি। এই যে কাট পাইছি হ্যালো দিলাম, তার মানে কি হবে রাকিব বলো তো, সবুজ বলো। এটা অ্যালার্ট হিসেবে হচ্ছে ক্লিক করলে এটা অ্যালার্ট দিবে হ্যালো। ফর্মটা সাবমিট করলে অ্যালার্ট আসবে। ইয়েস, আমরা যদি এখন ফর্মটা সাবমিট করি, দুইটাই যদি রিকোয়ার্ড ফিল্ড, এই যে অ্যালার্ট আসছে, ঠিক না? জি তার মানে আমরা যদি এখানে অ্যালার্টের জায়গাতে আমাদের লোকাল স্টোরেজে ডাটাটা অ্যাড করতে পারি তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে, ঠিক না? জি 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 ভাইয়া। নেক্সট স্টেপে এটাই করব। ওকে, নেক্সট স্টেপে কি করা হয়েছে, আমাদের এই যে নেম ফিল্ড যেটা ছিল প্রোডাক্টের নাম, এখন তো আমাকে এই দুইটা ভ্যালু ধরতে হবে, ঠিক না? জি প্রোডাক্টের জি নাম ভাইয়া। এবং প্রাইস, এই দুইটাতে কি জিনিস দেওয়া হয়েছে, কি ভ্যালু দেওয়া হয়েছে সেটা তো ধরতে হবে। এই যে এখানে দেখো নেম ইনপুট, নেম ইনপুট আগেই এখানে কনস্ট্যান্ট নেওয়া হয়েছে নেম ইনপুট, আর প্রাইস ইনপুট। সো নেম ইনপুটের জায়গায় নেম ইনপুট ডট ভ্যালু ডট প্রিম, প্রিম হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা বিল্ট ইন ফাংশন, যেটা হচ্ছে তোমার যদি কোনো আনওয়ান্টেড কোনো কিছু লেখা দিচ্ছে ওগুলোকে কেটে দিবে। ওইগুলা ট্রিম করে নিয়ে আসবে স্পেস অথবা আচ্ছা ভাইয়া, এই যে ই ডট হুম হুম হুম। প্রিভেন্ট ডিফল্ট, ই ডট প্রিভেন্ট ডিফল্ট, এটা একটু আচ্ছা, ভালো একটা কথা মনে করাইছো। এটা আবার হচ্ছে তোমার, ফাংশনের পরে ভিতরে ই আছে ব্র্যাকেটের ভিতরে। হ্যাঁ এটা একটু বলি। আমি এখন দেখো যদি আমি কোনো একটা ফর্মকে সাবমিট করি, তখন এখানে ক্লিক করতেছি, হুম, যখন সাবমিটে ক্লিক করতেছি হ্যালো তো আসছে, আমার পেজটা জি কিন্তু রিলোড নিবে। যখন আমি ওকে তে দিব দেখো এই যে পেজ কিন্তু রিলোড নিছে, জি খেয়াল করছো? জি জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে পেজ রিলোড যাতে না নেয় এর জন্য এর যে ডিফল্ট যে অ্যাকশনটা, সেই অ্যাকশনটাকে প্রিভেন্ট করে দেওয়া হয়, ঠিক আছে? জি প্রিভেন্ট ডিফল্ট, এর যে ডিফল্ট অ্যাকশনটা তখন কিন্তু আর রিলোড নিবে না। আমি এই জিনিসটাও অ্যাড করে দিব এখানে। এখানে মেইনলি ই দিয়ে বোঝাচ্ছে ইভেন্ট, হ্যাঁ, আমি এখানে ডিরেক্টলি ইভেন্ট লিখে দিচ্ছি এবং ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট, অর্থাৎ ডিফল্ট ফর্মের যে ডিফল্ট অ্যাকশনটা ছিল সেটাকে প্রিভেন্ট করে দেওয়া। বুঝতে পারছো? জি ভাই। আমরা যখন অ্যাজাক্স এর মাধ্যমে কোনো একটা ফর্মকে সাবমিট করি, অ্যাজাক্স এর মাধ্যমে ফর্ম সাবমিটের মোটিভটাই তো এরকম থাকে যে আমরা কোনো রিলোড না দিয়েই ডাটা অ্যাড করব, ঠিক না? জি জি ভাইয়া। এর মেইন জিনিসটাই হচ্ছে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট, ঠিক আছে? এর সাথে আরো একটা জিনিস করা যায়, ইভেন্ট ডট স্টপ প্রোপাগেশন, এটা আমরা পরে দেখব। এই যে স্টপ প্রোপাগেশন, এটা খুব বেশি কাজে লাগে না, হ্যাঁ, তারপরে এটা পরে দেখবো না। স্টপ প্রোপাগেশনের কাজ হচ্ছে কি, আমি আপাতত কাজটা বলে রাখতেছি কিন্তু এক্সাম্পল দেখাইতেছি না। যে ধরো ফর্মটা যদি আমি সাবমিট করতাম, হুম, করার পরে আরো কোনো একটা ইভেন্ট ফায়ার হইতো, ঠিক আছে? ধরো আমি যদি ফর্ম সাবমিট করতাম তাহলে অন্য কোনো একটা জায়গাতে ক্লিক করতো, এটাও জাভাস্ক্রিপ্ট দিয়ে লেখা ছিল, এই জিনিসটাকে প্রিভেন্ট করে দিবে স্টেপ প্রোপাগেশন। প্রোপাগেশন মানে হচ্ছে এর পরে যত ইভেন্ট থাকবে সেই ইভেন্ট গুলাকে সে স্টপ করে দিবে। পরবর্তী স্টেপ ইভেন এই টাইপের স্টেপে। হ্যাঁ, পরবর্তী স্টেপে যদি কোনো ইভেন্ট কল করা থাকে ফর্ম সাবমিটের পরে, সেই প্রোপাগেশন মানে সেই ইভেন্ট গুলাকে প্রিভেন্ট করে দিবে, সেগুলাকে আর কল করতে দিবে না। কিন্তু ওইটার সাথে প্রিভেন্ট ডিফল্টের একটা ডিফারেন্স আছে, সেটা কি?
স্টপ প্রপাগেশন কিন্তু তোমার পেজ রিলোড দেওয়া থেকে বাঁচাইতে পারবে না, ঠিক আছে? পেজ রিলোড নিবেই যদি তুমি স্টপ প্রপাগেশন করো। যাই হোক, ওটা পরে দেখবো না, আপাতত প্রিভেন্ট ডিফল্টে খুশি থাকি আমরা। প্রিভেন্ট ডিফল্ট দিয়ে কি করলাম, ফর্মের যে ডিফল্ট অ্যাকশনটা ছিল সেটাকে প্রিভেন্ট করে দিলাম। এখন যদি আমি দেখি, এখন কিন্তু আর আমার পেজ রিলোড নিবে না, ওকে দিলেও পেজ রিলোড নিচ্ছে না। তো এই যে প্রিভেন্ট প্রপাগেশন যেটা, ওটা কি মাল্টি স্টেপের ক্ষেত্রে এটা কাজে লাগে? হ্যাঁ, মাল্টি স্টেপের ক্ষেত্রে কাজে লাগে। অনেক সময় এরকম দেখবা যে অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয়, তো জাভাস্ক্রিপ্টে কাজ করতে গেলে যে দেখবা যে কোনো একটা জায়গাতে তুমি ক্লিক করছো কিন্তু আনওয়ান্টেড অনেক কিছু ঘটে যাচ্ছে। হ্যাঁ, তুমি তোমার ওয়েবসাইটে একটা জায়গাতে ক্লিক করছো, আনওয়ান্টেড অনেক কিছু ঘটে যাচ্ছে, কিন্তু তুমি চাইতেছো না এগুলা ঘটুক, ঠিক আছে? জি। তো ওই জায়গাতে স্টপ প্রপাগেশনটা কাজে লাগে, যে আমি চাচ্ছি না অন্য কোনো প্লাগইনে ধরো অনেক কিছু ইভেন্ট করা আছে, ওই বাটন সেম বাটনে ক্লিক করলে অনেক জায়গাতে অনেক ইভেন্ট কল করা আছে, ক্লিক করলে এইটা হবে ওইটা হবে, অনেকগুলো প্লাগইন থেকে। ওই প্লাগইনে তো তুমি আপডেট করতে পারবে না বা এডিট করতে পারবে না, তখন তুমি তোমার প্লাগইন থেকে স্টপ প্রপাগেশন করে দিলে আর অন্য জায়গাতে কোনো ইভেন্ট কল হবে না ওই ক্লিকে। বুঝাইতে পারছি? জি ভাই। জি ভাইয়া। সিনট্যাক্স গুলা কি তোমাদের কাছে ইজি লাগতেছে নাকি কঠিন লাগতেছে বলো তো? বুঝতেছি ভাই। আল্লাহ বুঝতেছেন না? আল্লাহ 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 হার্ড, আল্লাহ আল্লাহ কঠিন। ওকে, সিনট্যাক্স বুঝতে পারলে হবে, বাট বাসায় প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে আমরা হচ্ছে ভ্যালু গুলা গেট করব, নেম এবং প্রাইসের। নেম এবং প্রাইসের ভ্যালু গেট করলাম। আমরা ট্রিম না করলেও চলবে, আপাতত ট্রিম করতেছি না, সিম্পল রাখি, ঠিক আছে? এখানে পার্স ফ্লোট একটা ফাংশন কল করা হয়েছে, এটাও দরকার নাই আমাদের, আপাতত এটাও বাদ দিচ্ছি, ওটা পরে নিয়ে আসবো। তার মানে আমরা দুইটা ভ্যালু ধরলাম, ঠিক না? নেম ধরলাম এবং প্রাইসটাকে ধরলাম। জি। জি ভাইয়া। Anything else from your end that you want to change or adjust? ওকে, এখন তাহলে নেম এবং প্রাইস ধরে আমাদের কি কাজ? আমাদের হচ্ছে লোকাল স্টোরেজে অ্যাড করতে হবে, ঠিক না? জি। জি ভাইয়া। লোকাল স্টোরেজে অ্যাড করব কিভাবে? If you want find the স্টোরেজে make your এখন website, you need to do SEO. সাবমিট বাটনের যেটা আছে এখন ওটাতে You need to hire SEO specialist. এটাই লোকাল স্টোরেজে অ্যাড করার একটা প্রসেস। সেটা হচ্ছে যে আমাদের এই যে প্রোডাক্টস নামে যে অবজেক্টটা আমরা একটু আগে পার্স করে নিছিলাম লোকাল স্টোরেজ থেকে, সেই অবজেক্টের ভিতরে আমরা পুশ করে দেব। ডট পুশ হচ্ছে তোমার ওই অবজেক্টে নতুন কোনো একটা অবজেক্ট অ্যাড করে দেওয়া, ঠিক আছে? জি। দেখো, এখানে একটা অ্যারে আছে, অ্যারেতে যদি কোনো একটা আইটেমকে আমরা অ্যাড করতে চাই কি করি? জাভাস্ক্রিপ্ট ইন্টে অ্যারে, ওই অ্যারের নামটা তারপরে পুশ দিয়ে আমরা হচ্ছে ভ্যালুটা দিয়ে দিব, তাহলে ওই অ্যারের ভিতরে নতুন একটা ভ্যালু চলে যাবে। যেমন ধরো আমি এখানে হচ্ছে একটা দিলাম হচ্ছে রাকিব, ঠিক আছে, দিয়ে রান দিয়ে দিলাম, এটা চেঞ্জ হয়ে গেছে না, পুশ হয়েছে না? জি। জি ভাইয়া। এটাই আমাদের, কিন্তু এটা আলটিমেটলি একটা অ্যারে পাইছি, অ্যারে অফ অবজেক্ট বলে, অ্যারে অফ অবজেক্ট। একটু লক করে দেখি, অ্যারে অফ অবজেক্ট বলতে পারবে কেউ? অ্যারে অফ অবজেক্ট কেন বলতেছি? জি না ভাইয়া। দেখো, এটা মেইনলি কিন্তু একটা অ্যারে, এই যে এখানে সিনট্যাক্সটা ভালো করে খেয়াল করো, অ্যারের মতো লাগতেছে না? এই যে জি। সিনট্যাক্স, জি জি ভাইয়া। অ্যারের ভিতরে কি আছে? অবজেক্ট। অবজেক্ট আছে। এই জন্য এটাকে বলে অ্যারে অফ অবজেক্ট, অবজেক্টের অ্যারে, ঠিক আছে? জি। অ্যারে থাকবে, কিন্তু অ্যারের ভিতরে প্রত্যেকটা যে এলিমেন্ট থাকবে সেই এলিমেন্ট গুলো এক একটা অবজেক্ট হবে, এটাকেই বলে অ্যারে অফ অবজেক্ট। ওকে,
আমরা নর্মালি যেটা দেখলাম যে কোনো একটা অ্যারেতে কোনো একটা এলিমেন্ট অ্যাড করার জন্য জাভাস্ক্রিপ্টে পুশ কল করতে হয়, অ্যারেটাকে ধরে পুশ কল করতে হয় এবং তার ভিতরে ভ্যালুটা দিয়ে দিতে হয়, ঠিক না? জি জি ভাইয়া। আমাদের এখানে ভ্যালুতে যাবে কি, একটা অবজেক্ট যাবে ভ্যালুতে, এটা থাকুক। ভ্যালুতে কি যাবে, এখানে একটা অবজেক্টই তো আছে, ঠিক না? আমরা এখানে আরেকটা অবজেক্ট অ্যাড করব, বুঝতে পারতেছি? জি জি ভাইয়া। বুঝতে না পারলে জিজ্ঞাসা করব। ওকে। ওকে, যেহেতু আমরা পুশ করব একটা অবজেক্টকে, এই জন্য পুশের জায়গাতে আমরা একটা অবজেক্ট দিয়ে দিছি। জি বুঝা গেছে? হুম আর জি আইডি এর জায়গাতে ডেট ডট নাও, এটার মিনিংটা সিম্পল, যে কারেন্ট যে টাইমটা আছে আমাদের, মানে যখন সাবমিট করতেছি ইমিডিয়েট যে সময়টা, সেই সময়টা আমাদের আইডি আকারে যাবে। নেমটা তো আমরা এই যে এখান থেকে পাইছি, প্রাইসটাও তো পাইছি, ঠিক না? জি তার মানে আমাদের প্রোডাক্টস অ্যারেটা কিন্তু রেডি, মানে আমরা প্রোডাক্ট অ্যারেতে অ্যাড করে দিছি ভ্যালুটাকে। কিন্তু এখানে আরো কিছু জিনিস কাজ করতে হবে, যেমন আমাদের এই প্রোডাক্টের যে আপডেটেড যে প্রোডাক্টটা, সেটাকে আমাদের লোকাল স্টোরেজে আবার আপডেট করে রাখতে হবে, নাইলে তো আমাদের নতুন যে ডাটাটা অ্যাড করলাম সেটা কিন্তু পাবো না, জি ঠিক না? জি ভাইয়া, এটাই বারবার হচ্ছে হবে, যতবার চেঞ্জ করবো শুধু এটাতে আবার অ্যাড হবে, একটা অ্যারেতে অ্যাড হবে বারবার। এই এই জন্য সেভ টু লোকাল স্টোরেজ নামে একটা ফাংশন বানানো হয়েছে। সেভ টু লোকাল স্টোরেজের কাজ হচ্ছে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম করা প্রোডাক্টটাকে আমি জাস্ট এই ফাংশন কল না করে আমি ডিরেক্টলি এখানে বসায় দিচ্ছি। দেখো, লোকাল স্টোরেজ ডট সেট আইটেম প্রোডাক্টস, এবং এখন এই যে নতুন যে আমরা অবজেক্টটা পাইলাম বা অ্যারে অফ অবজেক্টটা পাইলাম, সেটাকে আবার এই যে জেসন স্ট্রিংগিফাই করে আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করার সময় অবশ্যই স্ট্রিংগিফাই করতে হবে এবং গেট করার সময় জেসন পার্স করে নিতে হবে, ঠিক আছে? জি এই দুটা কিন্তু লাস্ট লেকচারে আমরা দেখছি। আবার একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, কোথাও কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। ভাইয়া এই সবুজ, পুরাটাই একটু একবার দেখান একটু শর্টে। রাকিব একটু এক্সপ্লেইন করো তো, তোমাদের মধ্যে কেউ এক্সপ্লেইন করো তাহলে বেটার হবে। আমি একটু পরে আবার এক্সপ্লেইন করবো, সমস্যা নেই যদি বুঝতে অসুবিধা হচ্ছে। ভাইয়া, লেট এর আগে প্রোডাক্টস জি ভাইয়া বলতেছি। বলো। লেট লেট প্রোডাক্টস দেওয়া হচ্ছে, আমরা হচ্ছে একটা আগে ভেরিয়েবল কল করে নিব, যেটা হচ্ছে জেসনের মানে জেসন অবজেক্ট হিসেবে হচ্ছে কাজ কনভার্ট করবে। তারপর হচ্ছে ডকুমেন্ট গেট এলিমেন্ট আইডি দিয়ে হচ্ছে সবগুলো আইডি ধরবো, আর কুইরি সিলেক্টর দিয়ে হচ্ছে আমরা স্পেসিফিক সিএসএস অথবা আইডি ধরবো। মানে এখানে সিলেক্টরটা হবে সিএসএস এর মতো সিলেক্টর, মানে কুয়েরি সিলেক্টরের ভিতরে আমরা সিএসএস এর যেভাবে সিলেক্ট করি ওইভাবে এইরকম সিলেক্ট করতে পারবো। সিলেক্টরটা কাজ করবে। তারপর হচ্ছে কনসোল লগ দিয়ে জাস্ট এটা হচ্ছে লক করে দেখা হয়েছে আউটপুটটা। তারপর হচ্ছে ফ্রম ডট অ্যাড ইভেন্ট লিসেনার সাবমিট ফাংশন ইভেন্ট, এটাতে হচ্ছে ইভেন্ট গুলো আমার যে ফর্মের যে ডাটাগুলো সাবমিট হবে এটার হচ্ছে একটা ইভেন্ট ক্রিয়েট করা হয়েছে, এটার নাম জানি কি বলে, ওইটা এখন ভুলে গেলাম। তারপর হচ্ছে ইভেন্ট ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট, এটা হচ্ছে মূলত কাজ করে হচ্ছে ইয়ে, যখন সাবমিট বাটনে ক্লিক করবো তখন পেজ রিলোড নিবে না, না নিয়ে আগের অবস্থায় থাকবে। আর কনস্ট নেম আর কনস্ট প্রাইস, এটা হচ্ছে আমরা লোকাল স্টোরেজ থেকে যে ভ্যালুটা পাইছি ওটা হচ্ছে এই জায়গায় কল করছি।
না, লোকাল স্টোরেজের ভ্যালু না, এটা হচ্ছে আমরা ফর্ম সাবমিটের সময় ও যে ভ্যালু ফর্ম দিচ্ছি সেটা। সাবমিটের সময় যে ভ্যালু ওইটা ফর্ম সাবমিশনের ভ্যালু। আর প্রোডাক্ট পুশ এটা হচ্ছে আমি যে না পুশ হচ্ছে ভাইয়া পুশের জানো কাজ কি? পুশের কাজ হচ্ছে অ্যারেতে নতুন একটা এলিমেন্ট অ্যাড করা। ও অ্যারেতে নতুন এলিমেন্ট অ্যাড করা। এখানে হচ্ছে যখন আমরা অ্যারে না ক্লাস করতেছি, অ্যারেতে নতুন এলিমেন্ট অ্যাড করার পর তবে হচ্ছে লোকাল স্টোরেজে হচ্ছে আমরা হচ্ছে এটা সিম্পলি স্ট্রিংইফাই করব। স্ট্রিং জেসনটা স্ট্রিং কনভার্ট। জেসনটাকে স্ট্রিং এ কনভার্ট করা, তাই না সবুজ? জি ভাই। জি ভাইয়া। ইয়েস। ওকে, তার মানে যেটা হবে আলটিমেটলি সেটা হচ্ছে আমাদের এই প্রোডাক্ট, নতুন যে প্রোডাক্ট আমরা অ্যাড করব সেটা সেট হয়ে যাবে লোকাল স্টোরেজে, ঠিক তো? হ্যাঁ এবং এটার নেম এবং প্রাইস ধরে এবং একটা আইডি দিবে, ঠিক না? জি জি। ভাইয়া। আলি কি বুঝতে পারছি নাকি অ্যাগেইন বলবো আমি? না ভাই, সমস্যা না, বলা লাগবে না। ওকে, বুঝতে প্রবলেম হলে অবশ্যই বলবে। আবার দেখো, এখানে টেস্ট 2 আছে। আমি যদি এখন নতুন একটা প্রোডাক্ট অ্যাড করি, সেভ দেই, এখন যদি আমি লোকাল স্টোরেজটা চেক করি, এই যে দেখো এখানে কয়টা প্রোডাক্ট আসছে এখন? দুইটা। দুইটা প্রোডাক্ট আসছে, ঠিক না? আমি যদি এখন জি ভাইয়া। রিলোড দেই, এখন কিন্তু এইখানে কিন্তু এখনো আসে নাই, কারণ এটা এখনো নতুন করে আমরা রেন্ডার করাই নাই, আমরা শুধু লোকাল করানো হয় নাই। স্টোরেজে অ্যাড করাইছি। আমি যদি এখন রিলোড দেই তখন আবার এখানে দুইটা চলে আসবে, কারণ নতুন যখন রিলোড দিছি তখন ওই লোকাল স্টোরেজ থেকে আবার নতুন করে ভ্যালুটা গেট করছে, করে টেবিলের ভিতরে শো করাইছে, ঠিক না? জি রেন্ডার ভাইয়া। টেবিল। ভাই এটা উইদাউট রিলোড ডিরেক্ট শো করানো যাবে? হ্যাঁ হ্যাঁ, ওটাও করবো তো, তারাও করতেছে, এখনো ফুল স্টেপ আমাদের কমপ্লিট হয় নাই। ওকে, এরপরে আসি নেক্সট স্টেপে। সেটা হচ্ছে যে এই যে রেন্ডার টেবিল, যেটা রেন্ডার টেবিল একটু আগে কল করছিলাম ফাংশনটা, ঠিক না? এই রেন্ডার টেবিলটাকে যদি ফাংশনটাকে যদি আমরা এর ভিতরে আবার কল করে দেই তাহলেই আমাদের এটা রিলোড হয়ে যাবে। রেন্ডার টেবিল কল করলে কি হবে? আবার নতুন করে সে প্রোডাক্ট থেকে ফর ইচ লুপ চালাবে। জি ভাইয়া। ফর ইচ লুপ চালানোর পরে আবার ডাটাটাকে অ্যাড করে হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড করে রো এর ভিতরে অ্যাড করে দেবে, ঠিক না? জি ভাইয়া। তার মানে আমরা যদি এই যে অ্যাড ইভেন্ট লিসেনারের ভিতরে সাবমিট করার পরে আবার রেন্ডার টেবিল ফাংশনটাকে কল করে দেই, তাহলে আমাদের এই যে টেবিলের যে ডাটাটা সেটা আবার নতুন করে অ্যাড হয়ে যাবে। এখন দেখো কি হয়, নতুন একটা প্রোডাক্ট অ্যাড করলাম, চেপে দিলাম, এই যে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে ফর্মের এই ডাটাটা রিসেট হচ্ছে না, ফর্মটা এখন রিসেট করতে হবে। এটার জন্য আমাদের হচ্ছে ফর্ম ডট রিসেট, দ্যাটস ইট। ফর্মের ডাটা রিসেট করার জন্য ফর্ম ডট রিসেট, ফর্মের ভিতরে যত ইনপুট ফিল্ড থাকবে সবগুলো ডাটাকে সে এমটি করে দিবে। দেখো, নাইস না? জি ভাইয়া। এখন এইটুকু কি এডিট, ক্লিয়ার? হ্যাঁ এখন এডিট আর ডিলিট। ইয়েস, এডিট আর ডিলিট। এডিটের জন্য যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এডিটের কাজ কি হবে? এডিটের কাজ হচ্ছে যে ওই যে প্রোডাক্টটা যেটা ছিল ইয়া থেকে, আমাদের যে অবজেক্টটার মধ্যে, অবজেক্ট থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কাজ হয়ে যাবে না? জি। জি ভাইয়া। প্রোডাক্ট সরি, ডিলিটের কথা বলতেছি আমি। যদি ডিলিটের মেথডটা আগে নেই, ডিলিটের জন্য কি করতে হবে? আমাদের লোকাল স্টোরেজ থেকে ভ্যালুটাকে ডিলিট করে দিতে হবে, ঠিক তো? জি ভাই, লোকাল স্টোর থেকে ডিলিট করতে হবে, কিন্তু আর সব টেবিলটাকে अगेन রেন্ডার করাইতে হবে। রেন্ডার করাতে হবে। ওকে, এই যে আমাদের এখানে ডিলিটের একটা ফাংশন আছে, ডিলিট ফাংশনের কাজটা কি দেখে নাও। প্রথমে এই একটা আইডি নিবে, আইডিটা কোনটা? ওই যে আমরা যে আইডিটা সেট করলাম না, জি ভাইয়া। আমরা যদি একটু কনসোলে যাই আমাদের আইডি গুলো দেখতে পাবো, ঠিক না? এই যে আইডি গুলো আছে না, এখানে যে আইডি গুলো আমরা সেট করছি,
সেই আইডি গুলা হচ্ছে প্যারামিটার আকারে নিবে ডিলিটের এবং কনফার্মেশনের একটা মেসেজ দিবে। এটা কিছু না, এটা জাস্ট হচ্ছে একটা অ্যালার্ট দিবে কনফার্ম কি না, ইয়েস অর নো এই টাইপের। এটা আপাতত বাদ দিচ্ছি, এটা পরে অ্যাড করব। ফাইনালি যেটা করবে যে ফিল্টার করবে। ফিল্টার নিয়ে আমরা কি দেখছিলাম, আমরা যে পিএসপি তে হচ্ছে তোমার কোনো একটা ডাটাকে বাদ দেওয়া, রিমুভ করে দেওয়া, আনসেট করা, এগুলো দেখছিলাম না? জি ভাই। জি ভাইয়া। জাভাস্ক্রিপ্টে যেটা হচ্ছে যে ফিল্টার করতে হয়। ফিল্টার কি? ফিল্টার হচ্ছে যে ইটারেট করা। ইটারেট করা মিন্স কি বোঝায়, যে প্রত্যেকটা আইটেমকে একবার একবার করে চেক করা। ঠিক আছে, প্রথমে জি। প্রোডাক্ট ডট ফিল্টার করলাম এবং এইখানে একটা কলব্যাক ফাংশন নেওয়া হয়েছে। কলব্যাক ফাংশনের প্রথম প্যারামিটারে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট একবার করে আসবে এই পি এর মধ্যে। এবং এই পি ডট আইডি মানে কি, প্রোডাক্টের যে আইডিটা আছে সেই জি। আইডিটা এবং আমরা ডিলিটের সময় যে আইডিটা দিছি এই দুটা যদি সমান না হয় তাহলেই কেবলমাত্র প্রোডাক্টস এর মধ্যে ওই ডাটাটাই শুধুমাত্র রাখবে, বাকিগুলো ডিলিট করে দিবে। এই ফিল্টারটা দ্বারা আরেকটু এক্সপ্লেইন করি, একটু সহজভাবে এক্সপ্লেইন করি। ধরো আমার এখানে একটা অ্যারে আছে, ঠিক আছে, জি ভাই। প্রোডাক্ট অ্যারে, এবং অ্যারে এর ভিতরে হচ্ছে তোমার টেস্ট, অথবা ধরো হচ্ছে এরকম ভাবে দেই, এখানে অ্যারে এর ভিতরে অবজেক্ট আছে, অবজেক্টে আইডি দেওয়া আছে হচ্ছে তোমার 1 এবং নেম দেওয়া আছে হচ্ছে টেস্ট, এবং সেকেন্ড আরেকটা অবজেক্ট দেওয়া আছে, এটার আইডি দেওয়া আছে হচ্ছে 2 এবং এটার নেম দেওয়া আছে টেস্ট 2। ঠিক আছে, এটা একটা কি, অ্যারে অফ অবজেক্ট, ঠিক না? আগের কনসোলটাকে জি। বাদ দিয়ে দিই। এটা কি অ্যারে অফ অবজেক্ট না? জি। আচ্ছা, এগুলা যেহেতু স্ট্রিংস, এগুলা স্ট্রিং এর ভিতরে ঢুকাইতে হবে। অ্যারে অফ অবজেক্ট আছে, ঠিক না? জি। আমি চাচ্ছি এখান থেকে যে টেস্ট 2 যেটা, সেটাকে বাদ দিয়ে দিব। ঠিক আছে, এই অ্যারে থেকে বাদ দিয়ে দিব। তাহলে জি। কি করব, আমি আরেকটা ভ্যারিয়েবল নিব, ধরো ফিল্টার্ড অ্যারে। ফিল্টার দিয়ে কি বোঝায়? ফিল্টার করা মানে তোমরা দেখছো না, ফিল্টার দিয়ে কি বোঝায়, কোনো একটা কিছুকে ছাঁকনির মতো কাজ করে, ঠিক না? জি। জি কোনো ভাইয়া। একটা কিছুকে স্পেসিফিকটা হচ্ছে সিলেক্ট করা। স্পেসিফিক খুঁজে বের করবে। হ্যাঁ খুঁজে বের করা, ওটা তো ফাইন্ড এর ক্ষেত্রে খুঁজে বের করা। ফিল্টারের ক্ষেত্রে কোনো একটা কিছুকে বাদ দেওয়া বোঝায়। যে ধরো আমরা পানি ফিল্টার করি না, পানি ফিল্টার করি কি কারণে? পানির ভিতরে যে পানিতে তোমার ধূলিকণা বা ময়লা হচ্ছে যে থাকে। জীবাণু থাকে, ময়লা থাকে, এগুলাকে বাদ দেওয়ার জন্য। এখানে কি নতুন হ্যাঁ। করে কিছু অ্যাড করার জন্য ফিল্টার ইউজ করা হয়? না। জি না, না, ফিল্টার মিন্স কোন একটা কিছুকে বাদ দেওয়া। বাদ দেওয়া। ওকে, ফিল্টার করার মানে কোন একটা কিছু অ্যাড করাও বুঝাইতে পারে, যে নতুন কোন একটা জিনিসকে এখানে অ্যাড করে দেওয়া, বাট কিছু একটা চেঞ্জ করা, যে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থাতে আর থাকবে না, এটার অবস্থাটা চেঞ্জ হয়ে যাবে। জি। ঠিক আছে, জি ভাই। আচ্ছা, এখানে যেটা করা হইতেছে, আমরা যে ফর ইচ লুপের বেলায় কি রকম দেখছিলাম, ফর ইচ লুপের সিনট্যাক্সটা কি মনে আছে? আমাদের হচ্ছে প্রথমে অবজেক্ট ধরতে হবে, তারপরে ইন্ডেক্স। ফর ইচ লুপের কথা মনে আছে? এখানে দেখো, প্রথমে একটা কলব্যাক ফাংশন নিছিলাম না? জি। জি ভাইয়া। কলব্যাক ফাংশনের পরে কি নিছিলাম, একটা অ্যারো সিম্বল নিয়ে আমরা হচ্ছে অবজেক্টটাকে কল করে দিয়েছিলাম, এবং এর ভিতরে আমাদের যা কোড লেখার ছিল সেটা করছিলাম। এইখানে ঠিক সেম, ফিল্টারের ভিতরে প্রথম প্যারামিটারে হচ্ছে একটা কলব্যাক ফাংশন, এবং এখানে অ্যারো এর পরে এখানে ট্রু নাকি ফলস এই টাইপের একটা ডাটা রিটার্ন করতে হয়। ঠিক আছে, জি। এখানে যদি আমরা ট্রু রিটার্ন করি তাহলে দেখো কি হয়, ফিল্টার্ড অ্যারেতে কি আসে। ফিল্টার্ড অ্যারেতে কি আসছে? দুইটা অ্যারে আইছে, অবজেক্ট আইছে অ্যারের ভিতরে, যদি এটাকে ফলস করে দেই তাহলে empty থাকবে হয়ে না, গেছে। এমটি হয়ে আসবে। তার মানে যেটা বুঝতে পারতেছি, এখানে যদি আমরা ট্রু রিটার্ন করি, এই যে এলিমেন্টটার জন্য আমরা কিন্তু সবগুলোর জন্যই ফলস রিটার্ন করছি, ঠিক না? জি। এটা কিন্তু লুপের মতো কাজ করতেছে। পরের যেরকম প্রত্যেকবার কলের জন্য একবার করে ওই ওর যে এলিমেন্টটা সেটাকে পি এর ভিতরে দিচ্ছিল, তার ভিতর থেকে আমরা রেন্ডার করাচ্ছিলাম, এখানেও ঠিক সেম, ফিল্টারের ক্ষেত্রেও ঠিক সেম। প্রোডাক্ট এর প্রত্যেকটা অবজেক্টকে সে একবার করে রিড করে পি এর ভিতরে নিবে, এবং এখানে যদি আমরা ট্রু রিটার্ন করে দেই, আচ্ছা আমরা রিটার্নই করি ডিরেক্টলি,
এখান থেকে ধরো হচ্ছে আমি লগ যদি করি, প্রথমে কনসোল লগ করি, কনসোল ডট লগ করলাম পিটাকে লগ করলে আমি কি পাবো বলো তো? পিটাকে লক করলে শুধু পিটাকে লগ করলে কি পাবো সবুজ বলো? প্রোডাক্ট। প্রোডাক্ট পাবো, প্রত্যেকটা প্রোডাক্ট পাবো। এইটা একবার পাবো কনসোল লগে, এটা আরেকবার পাবো কনসোল লগে। এটা কিন্তু একসাথে আসবে না, এটা কিন্তু দুইটা আলাদা আলাদা করে আসবে, কারণ এই ফিল্টারটা কিন্তু লুপ চালাচ্ছে, আমাদের ফর ইচ লুপের মতো চালাচ্ছে। জি ভাইয়া। কমপ্লেক্স লাগতেছে? না, একটু দেখো আমি কিন্তু অবজেক্টটা কিন্তু দুইবার পাইছি, ঠিক আছে? জি জি ভাইয়া। ফিল্টার যেটা করবে যে এর ভিতরে যতটা অ্যারের ভিতরে যতটা এলিমেন্ট থাকবে প্রত্যেকটাকে একবার করে পি এর ভিতরে অ্যাড করে দিবে, ঠিক না? জি জি ভাইয়া। তারপরে আমরা এখান থেকে যদি রিটার্ন করাই ধরো ট্রু, তাহলে কি হবে? এই যে ফিল্টারের কাজ, যেটা মেইন কাজটা আসতেছে এই রিটার্নের মধ্যেই। হ্যাঁ, যদি ট্রু জি রিটার্ন করাই তাহলে সবগুলাই শো করবে ফিল্টার অ্যারের মধ্যে, ভাইয়া। সবগুলাই শো করবে। যদি ফলস দেই তাহলে একটাও শো করবে না। হুম, কিন্তু আমাদের এখানে একটা কন্ডিশন আছে, মানে আমাদের এই কেসটাতে একটা কন্ডিশন আছে। ধরো আমি চাচ্ছিলাম যে শুধুমাত্র যেটার আইডি 2 সেটা শো করবে না, বাকি সবগুলাই শো করবে। তখন কি করতে হবে আমাকে? এখানে একটা কন্ডিশন দিতে হবে না? হুম, যদি পি ডট আইডি ডাবল ইকুয়াল 2 হয় তাহলে তুমি রিটার্ন করাবে হচ্ছে ফলস, ফলস। আদারওয়াইজ সব ক্ষেত্রে রিটার্ন করাবে ট্রু। দেখো এখন কিন্তু একটা এলিমেন্ট আছে, আমি যদি এখানে 2 এর জায়গাতে 1 দেই, তাহলে শুধু অন দেখাবে। 1টা টু চলে যাবে। দেখাবে, টু দেখাবে। এই সিনট্যাক্সটা ভালো মতো একটু দেখে নাও, কারণ এটা আমরা অনেক ইউজ করতে পারি, সামনে অনেক ইউজ হবে এটা। তো ভাইয়া প্রোডাক্ট অ্যারে তো মনে করেন যে এখানে দুইটা আছে, আমরা তো মনে করেন যে অনেকগুলা অ্যাড করব, তো অনেকগুলা কি এখানে স্পেসিফিক একটা একটা করে সবকিছু ওখানে এই যে প্রোডাক্টের মধ্যে ওখানে অ্যাড করা লাগবে? তাহলে তো সমস্যা। না, আমরা অ্যাড করতেছি না, কিন্তু আমরা কিন্তু রিমুভ করতেছি। স্পেসিফিক রিমুভের ক্ষেত্রে ওই যে মনে করেন যে আমরা আইডি 1, তারপরে নাম এই, তারপরে আইডি 2, এভাবে যদি মনে করেন যে একটা একটা করে অ্যাড করি, তাহলে তো মনে করেন যে আমরা অনেকগুলা যখন অ্যাড করবো তখন তো সমস্যা। তখন না, আমরা সিলেক্ট আইডিটাকে ডায়নামিক্যালি নিব। এই যে দেখো ডিলিট প্রোডাক্টের জন্য কিন্তু আইডি প্যারামিটার হিসেবে পাইছি, হ্যাঁ হ্যাঁ আমরা এই আইডির জায়গায় এই 1 এর জায়গাতে এই আইডিটাকে ধরাই দিব শুধু। হ্যাঁ, আমি ওইটাই মানে বলতে চাচ্ছি। এইটুকু বুঝতে পারছি আমরা সবাই? জি জি ভাইয়া। ওকে ফাইন, আমি জাস্ট এই ফিল্টারের কোডটুকুকে কপি মারতেছি, ঠিক আছে? এটাকে জি ডিলিটের ভিতরে ইউজ করব। যেটা করব সেটা হচ্ছে ডিলিট প্রোডাক্টের ভিতরে গিয়ে আমি হচ্ছে তোমাদের এই, এখন তো আর এই প্রোডাক্টস আরে নাই, এখন আমাদের প্রোডাক্টসটা কোথায় আছে? প্রোডাক্টস এর ভিতরে, ঠিক না? জি প্রোডাক্টস এর ভিতরে। আর হচ্ছে আমাদের এইটা কনস্ট্যান্টের নামটাও আমরা না দিয়ে আমরা ডিরেক্টলি যদি প্রোডাক্ট দেই তারপরেও চলবে, অথবা আমরা চাইলে এটাকে নামও চেঞ্জ করতে দিতে পারি, যে ফিল্টার্ড অ্যারে বা ফিল্টার্ড প্রোডাক্টস। এবং আমরা যেটা করব এই আইডি এর 1 2 এর জায়গাতে আমরা হচ্ছে উপরের যে আইডিটা ছিল সেটাকে ধরাই দিব, ঠিক আছে? ফাইনালি যেটা করব সেটা হচ্ছে যে তোমার এই যে সেট লোকাল স্টোরেজ করছিলাম না, জি সেট লোকাল স্টোরেজে গিয়ে আমরা হচ্ছে আমাদের নতুন যে প্রোডাক্টের অ্যারেটা পাইলাম সেই অ্যারেটাকে ঢুকায় দিব। দ্যাটস ইট। তাহলে আমাদের ডিলিটের ক্ষেত্রে কি হইলো? আমাদের লোকাল স্টোরেজের ভিতরে আবার নতুন একটা স্টেট গেল প্রোডাক্টস এর জন্য, যেটা হচ্ছে ফিল্টার্ড প্রোডাক্ট, এবং এখান থেকে আমরা হচ্ছে যে আইডিটা ডিলিট করার জন্য রিকোয়েস্ট করছিল সেই ডিলিটেড আইডিটাকে আমরা বাদ দিয়ে একটা অ্যারে বানাইছি,
সেই অ্যারেটাকে আমরা প্রোডাক্টস এর ভিতরে ঢুকাই দিছি। জি বোঝা গেছে? জি ভাইয়া। এখন এই ডিলিটটাকে তো কল করা লাগবে। জি কোথাও কি কল করছি এটা? এই মেবি। যে আমাদের যে বাটন ডিলিটের যে অন ক্লিকে ফাংশনটা ছিল, বাটনে যদি কেউ ক্লিক করে তাহলে ডিলিটের ফাংশনটা কল হবে এবং প্যারামিটার হিসেবে কি যাবে? প্রোডাক্টের আইডিটা। সিম্পল না? জি বাটনে ডিলিট বাটনে যখন ক্লিক করতেছি এই ডিলিট প্রোডাক্ট এই ফাংশনটা কল হবে এবং এই ফাংশনটা কল হইলে ফাংশনের প্যারামিটারে কি দিবে? এই যে প্রোডাক্টের আইডিটা এখানে আছে না, জি আইডিটাকে দিয়ে দিবে। আমরা এই আইডিটাকে ধরে প্রোডাক্ট থেকে বাদ দিয়ে দিব এবং সেটাকে আমরা হচ্ছে লোকাল ফিল্টার। স্টোরেজের ভিতরে অ্যাড করে দিব। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের টেবিলটাকে তো রেন্ডার করাইতে হবে আবার, ঠিক না? জি এই রেন্ডার টেবিলের যে ফাংশনটা ছিল ফাংশনটাকে আবার কল করে দিব। দ্যাটস ইট। এখন যদি আমরা একটু চেক করে দেখি, ধরো আমি চাচ্ছি এইটা test2টাকে ডিলিট করব। আচ্ছা, ডিলিট হচ্ছে না। কনসোলে কোনো এরর খাইছে মনে হয়। এরর তো খাইনি। ডিলিট ফাংশনটা কল হচ্ছে না। উপরেরটার সাথে ঠিক আছে নাকি দেখেন। এলার। আচ্ছা, ডিলিট হইছে কিন্তু রিলোড নিছিল, হুম মানে রিলোড লাগতেছিল। টেস্ট প্রোডাক্ট ওগুলো সবগুলাই ডিলিট হয়ে গেছে দেখি। ওমা। আচ্ছা, এটাকে ধরো ডিলিট করব, ঠিক আছে? জি ডিলেট হচ্ছে, রিলোড দিলে তারপরে যাচ্ছে। রিলোড হচ্ছে না। ওকে, হুম, তার মানে আমাদের রেন্ডার টেবিলটা কাজ করতেছে না, তাই তো? হ্যাঁ আচ্ছা, রেন্ডার টেবিল কাজ না করার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে আমরা যে ফিল্টার প্রোডাক্ট নতুন একটা ভেরিয়েবল নিছি না, হ্যাঁ এই ভেরিয়েবলের ডাটাটা কিন্তু আমাদের এখানেও আপডেট করা লাগবে। এই আমাদের যে লেট প্রোডাক্ট আছে সেখানেও আপডেট করা লাগবে, কারণ আলটিমেটলি আমাদের রেন্ডার টেবিল কিন্তু ওইখান থেকেই শো করতেছে। জি এই জন্য হচ্ছে না। সো আমরা যেটা করতে পারি, এইটার নামটা রিনেম করে আমাদের হচ্ছে এখানে কোনো ভ্যারিয়েবল না নেই, এটাকে জাস্ট এই প্রোডাক্টস রেখে দেই, তাহলে এই প্রোডাক্টসটাই হচ্ছে তোমার আপডেট হয়ে যাবে। এই প্রোডাক্টসটাও আপডেট হবে, পাশাপাশি লোকাল স্টোরেজেও এই প্রোডাক্টস এর ভ্যালুটা ধরে আপডেট হবে। ঠিক আছে? একবার জি সব হয়ে যাবে। এক ঢিলে দুই পাখি। দুই পাখি না, সব পাখি। সব পাখি না? হ্যাঁ। যদি আমি এটা না করতে চাইতাম, তার একটা ফিক্সিং ছিল। ফিক্সিংটা হচ্ছে এরকম, রেন্ডার টেবিলের আগে আমাকে প্রোডাক্টস যে ভ্যারিয়েবলটা ছিল সেই ভ্যারিয়েবলটা হচ্ছে তোমার চেঞ্জ করে দিতে হইতো ফিল্টার প্রোডাক্ট দিয়ে, তাও হয়ে যেত। ঠিক আছে? এটাও কাজ করবে। এখন দেখো, ডিলিট করলাম, এই যে ডিলিট হয়ে গেছে। জি ভাইয়া। অ্যাড করলাম, অ্যাড হচ্ছে, অ্যাড করলাম, অ্যাড করলাম, অ্যাড করলাম, ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। ঠিক আছে? আমরা একটু সহজ সিনট্যাক্সেই যাই, তাইলে বুঝতে সুবিধা হবে। এটার আর দরকার নেই। ওকে? জি আবার ঝামেলা করতেছে। আচ্ছা, ঝামেলাটা এখানে ফিল্টার প্রোডাক্ট হবে না, এখানে প্রোডাক্টস হবে। দেখো, এখন ডিলিট করব, এটা ডিলিট। ঠিক আছে? জি শুধু এখান থেকে ডিলিট হয়েছে তা না, আমাদের লোকাল স্টোরেজ থেকেও কিন্তু ডিলিট হইতে হবে। যদি লোকাল স্টোরেজে যাই, এখানেও দুইটা আইটেম আছে। যদি নতুন একটা আইটেম অ্যাড করি, এখানেও অ্যাড হয়ে যাচ্ছে। নতুন জি আইটেম অ্যাড করি, এখানেও অ্যাড হচ্ছে। ডিলিট করি, এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। জি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না ভাইয়া। না ভাইয়া, এখন একটু আচ্ছা, মজা এখানে লাগতেছে। কনফার্মেশনের জন্য একটা মেসেজ রেখে দেই। কনফার্মেশনের মেসেজটা হচ্ছে যখন কেউ ডিলিট করতে যাবে এখানে একটা অ্যালার্ট দিবে, সে কি এটা প্রসেস করতে চায় নাকি চায় না। ক্যান্সেল দিলে আর ডিলিট হবে না, যদি কেউ ওকেতে প্রেস করে তাহলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? জি ভাইয়া।
কি স্টপ হয়ে গেল? ভাইয়া মনে হয় কি করতেছে? আমার একটা কল আসছিল আর কি। যাই হোক, বুঝতে পারছি তো নাকি? জি ভাইয়া। আজকে কি এইটুকুই থাকবে নাকি এডিট পর্যন্ত যাব? এডিট। আবার বেশি লোড নিও না কিন্তু। না। এডিটের কাজ কি? আমার একটা প্রবলেম আছে, হ্যাঁ বলো। হচ্ছে আমার প্রজেক্টের এটাতে না, এডিটটা কমপ্লিট হচ্ছে, করে নেক নাকি? এডিটটা আচ্ছা, এডিট কমপ্লিট করে কমপ্লিট নাকি? করে নিই, তারপরে দেখতেছি, দাঁড়াও। আচ্ছা এডিটের মধ্যে যেটা করতে হবে, যে এডিটে যখন ক্লিক করবে তখন আমাদের ফর্মের যে ফিল্ড গুলা থাকবে, যেমন নেম এবং প্রাইসের জন্য, এটাকে ফিল আপ করা দিতে হবে, ঠিক না? জি এবং জি আমরা যে একটু আগে যে হিডেন ফিল্ডটা নিছিলাম না প্রোডাক্ট আইডি এর জন্য, এটা এখনো কাজ করি নাই। এটাতে ভ্যালুটা দিয়ে দিতে হবে ওই যে প্রোডাক্টের যে আইডিটা পাইছি সেইটা, তাহলেই ও হচ্ছে ওর মতো করে আপডেট করে নিবে। ঠিক আছে? জি এডিট প্রোডাক্টে ক্লিক করলে একটা আইডি পাবো। আইডি ধরে প্রোডাক্টস এর মধ্যে থেকে আমরা ফাইন্ড করে নিয়ে আসলাম। ফাইন্ডের প্রসেসটা হচ্ছে ওই ফিল্টারের মতোই, প্রত্যেকটা একবার করে ইটারেট করবে। করার পরে হচ্ছে তোমার ওই আইডি কে ধরে স্পেসিফিক যে এলিমেন্টটা চাই আমরা ফাইন্ডের মধ্যে থেকে, এই এলিমেন্টটাকে রিটার্ন করা দিবে প্রোডাক্টের মধ্যে, এবং তার ভিতর থেকে আমরা হচ্ছে নেম এবং প্রাইসটাকে গেট করে নিলাম, এবং এটাকে ইনপুট ফিল্ডের ভ্যালু এর ভিতরে অ্যাড করে দিলাম। ঠিক আছে? শুধু জি ইনপুট ফিল্ডে ভ্যালু না, ওই যে হিডেন যে ফিল্ডটা নিছিলাম প্রোডাক্ট আইডি, সেটাতেও জি অ্যাড করে দিছি। এখন যদি আমরা দেখি কি হয়, এখানে জাস্ট এডিটে ক্লিক করলে এই যে দেখো এই ভ্যালু দিয়ে এটা ফিল আপ হয়ে যাচ্ছে। যেটাতে ক্লিক করতেছি সেটার শুধু ফিল আপ হয়ে গেছে আচ্ছা এইটা না, আমাদের এখানে কিন্তু হিডেন যে ফিল্ডটা আছে সেটাতেও অ্যাড হয়ে গেছে। এই যে হিডেন ফিল্ডে দেখো আইডি অ্যাড হয়ে গেছে। আমি যদি অন্যটাতে ক্লিক করি, দেখো আইডি চেঞ্জ হচ্ছে কিন্তু। জি ভাইয়া। ঠিক আছে? জি এখন যদি আমরা এটাকে সাবমিট করার ট্রাই করি, একটু সেন্স করেন। সাবমিট কি হয়েছে? নতুন একটা অ্যাড হয়েছে। নতুন অ্যাড হয়ে আরেকটা গেছে। নতুন আরেকটা অ্যাড হওয়ার কারণ কি? কারণ আমরা এখানে আসলে যখন অ্যাড করছিলাম তখন আমরা এরকম কোনো কন্ডিশন দেই নাই যে এই আইডিটা যদি অলরেডি এক্সিস্ট থাকে তাহলে আমরা অ্যাড করব না, আমরা যেটা করব সেটা হচ্ছে ওটাকে আপডেট করব। ঠিক আছে? আপডেট অথবা রিপ্লেস। বা রিপ্লেস করব, সেটা আমাদের এখানে করা ছিল। আমরা এই জিনিসটা স্কিপ করছিলাম, যে যদি আইডি থাকে মানে প্রোডাক্ট আইডি যদি থাকে তাহলে আমরা আর এই ক্রিয়েট নিউ প্রোডাক্ট করব না, আমরা এডিট মোডে চলে যাব এবং এই যে প্রোডাক্ট ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলের ডাটাগুলোকে ইন্ডেক্সটাকে ধরে আপডেট করে দিব। ঠিক আছে? তাহলে একটা, জি ভাই, একটা কন্ডিশন দিতে হবে। শুধু আমরা এই কন্ডিশনটাকে যদি আমরা সাবমিটের ভিতরে অ্যাড করে দেই তাহলেই হবে যে প্রোডাক্টের আইডিটা আছে কিনা। তাহলে আমরা এই ইন্ডেক্সটাকে ধরবো, ফাইন্ড ইন্ডেক্স দিয়ে ইন্ডেক্স ধরে। যেমন ধরো আমাদের এখানে অবজেক্ট তো প্রোডাক্টের তো অনেকগুলা আইটেম আছে, ঠিক না? জি প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একটা ইন্ডেক্স আছে। আমি যদি একটু প্রোডাক্টসটাকে লক করাই আবার, এইটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের একটা আইডি আছে এবং এটা একটা ইন্ডেক্সও আছে। এটার ইন্ডেক্স কত? 0 এটার ইন্ডেক্স কত? 2 একটু 2। সো এই ফাইন্ড ইন্ডেক্স এর কাজ হচ্ছে ওই ইন্ডেক্সটাকে ধরা। ঠিক আছে? কন্ডিশন জি সেম, ওই যে ফিল্টারের জন্য যেরকম করছিলাম বা এডিটের জন্য যেরকম করছিলাম, কন্ডিশন সেম। কিন্তু ফাইন্ড ইন্ডেক্স দেওয়ার কাজটা হচ্ছে ইন্ডেক্সটাকে ধরা। ইন্ডেক্স ধরে কি কাজ? আমার এই ইন্ডেক্সটাকে ধরে, ওই যে আমরা পিস পেতে যেরকম করছিলাম না, ইন্ডেক্স ধরে ভ্যালু চেঞ্জ করে দিছিলাম, জি ওই সেম সিনট্যাক্স এখানেও। একটু কোড কম। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে এখন এই প্রোডাক্টটা তখন আর অ্যাড হইলো না, প্রোডাক্টটা আপডেট হইলো, এবং আপডেট হওয়ার পরে হচ্ছে তোমার এই পুশটার এখানে দরকার আছে। পুশ আর এখানে দরকার নেই, কারণ পুশ আমরা এইখানে করছি, এলসে করছি। জি পুশ করছি। এই প্রোডাক্টসটা ফাইনালি আপডেট হয়ে গেল, এবং অবশ্যই যেহেতু এটা ভ্যারিয়েবল ওই প্রোডাক্টস উপর থেকেই আসছে, তার মানে আমরা রেন্ডার টেবিলেও কিন্তু ওই আপডেটেড ডাটাটা পেয়ে যাবো। পেয়ে যাবো। সো এখন আচ্ছা যদি আমরা এডিট করতে যাই, এখানে টেস্ট কিছু একটা দিলাম, ধরো এই যে আপডেট হয়ে গেছে। জি এটাকে আপডেট করতে চাইলে
এত এই যে দামি প্রোডাক্ট কেউ কিনবো না, হুম এত দামি প্রোডাক্ট কেউ নিব না। প্রোডাক্ট না নিক, আমার কাজ প্রাইস বসায় রাখা। বুঝাইতে পারছি? জি ভাইয়া। দ্যাটস ইট, সেই পর্যন্ত। মনি কি দেখাতে চাইছো দেখাও, বলো। আমাদের একটা প্রজেক্ট দিছিল, ও তো ওর যে এক্সিস্টিং ওয়েবসাইট আছে